তো তখন আমি ভাবতাম যে এআই যদি সব কোড লিখতে পারে তাহলে মানে আমাদের কাজটা কি। দুই একটা জায়গায় বিএফএস ডিএফএস, তারপর আপনার বিভিন্ন সার্চিং অ্যালগোরিদম এবং কোড শেফে আমার 2 স্টার রেটিং ছিল। এখন একটা সময় চলতেছে যে খুব দ্রুত আসলে কিভাবে একটা জিনিস প্রডিউস করা যায় আর কি। গণহারে যেখানে খুব অ্যাপ্লাই করতাম, আমি মানে গণহারে অ্যাপ্লাই করতে যায় যেখানে তারা আসলে মেনলি দেখে আমার ফান্ডামেন্টালসটা কীরকম। আমরা সাধারণত ভার্সিটিতেও কি করি যে জাস্ট মুখস্থ করে যাও যে 4টা পিলার আছে। মানে তো সেকেন্ড ইন্টারভিউতে তুমি যা বুঝলা যে ওই ল্যাঙ্গুয়েজ রিলেটেড আরেকটু ডিপ জানা দরকার আছে, রিলেটেড ডাটা ক্লিনিং, ডাটা প্রসেসিং এর কোশ্চেন সেট এএমএল কোর্সে যদি করা থাকে তাহলে তুমি ওই ব্র্যাকেট ওটা হয়ে যেত আর কি, ইজিলি পার। কি কয়টা সার্চিং অ্যালগরিদম আমি জানি, তার মধ্যে কোনটা বেশি অপটিমাইজড। তুমি আসলে নিজের গোল সম্পর্কে ক্লিয়ার কিনা ওটা তারা জানতে চায়। যেমন ইন্ডেক্সিং কি, ইন্ডেক্সিং কেন ইউজ করি আমরা, তুমি আসলে ওই কোম্পানির সাথে আসলে অ্যালাইন কিনা। শুধু টিউটোরিয়াল না দেখে ডকুমেন্টেশন পড়েন। হয়তো আমি কাজ করতে গেলে শর্ট ফাংশনটা ইম্পোর্ট করে কাজ করতে হবে, কিন্তু শর্ট ফাংশনটা কিভাবে কাজ করে। আমি ফার্স্ট ইয়ারে থাকতে ইন্ডাস্ট্রি যেরকম ছিল, 4th ইয়ারে থাকতে এরকম নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের পডকাস্টে সবাইকে স্বাগতম। তো এই পডকাস্টটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই পডকাস্টে আমরা আলোচনা করব একটা ভার্সিটির শেষের দিকে স্টুডেন্ট যে এখনও ভার্সিটি শেষ করে নাই, সে আসলে কীভাবে একটা জব ক্র্যাক করছে এবং তার পুরো জবের জার্নিটা কেমন ছিল, লার্নিংয়ের জার্নিটা কেমন ছিল এবং জব ক্র্যাক করার যে স্ট্র্যাটেজি সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো পরিচয় করাই দিই আমাদের স্টুডেন্টের সাথে। তুর্য ভাই কেমন আছো? শুরুতে তোমার ছোট্ট করে পরিচয় দিয়ে ফেলো। ধন্যবাদ ভাই, ভালো আছি। আমি তুর্জয় শাহাদীপ, আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএস ডিপার্টমেন্টের 4th ইয়ার 2nd সেমিস্টার একজন স্টুডেন্ট। আমার একাডেমিক এক্সাম শেষ এবং শুধু থিসিস ডিফেন্সটা বাকি আছে। এবং বর্তমানে আমি ফাইট্রন ব্যাচ 4-এর স্টুডেন্ট এবং বর্তমানে আমি প্রাণ আরএফএল কোম্পানিতে এমটিও ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের লারাভেল ডেভেলপমেন্ট টিমে আছি। খুবই চমৎকার, শুনে ভালো লাগলো। তুমি এই এআই এর সময় চারদিকে হচ্ছে বলতেছে এআই চাকরি খেয়ে দিবে, ডেভেলপার থাকবে না, এরকম একটা সময় তুমি হচ্ছে একটা জব ক্র্যাক করছো আর কি। সো তোমার এই পুরো জবের ক্র্যাক করার জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করো। তোমার স্ট্র্যাটেজি কী ছিল, তুমি কীভাবে প্রিপারেশন নিছো, ওভারঅল বিষয়টা। প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নিজের মেন্টালিটিটা একটু অ্যাডজাস্ট করা এই পরিবেশের সাথে। যেমন যখন আমরা প্রথমেই এআই এর যে ইউজগুলো আমরা দেখেছি 2022-23 সাল থেকে, যখন একদম মেজর শুরু হলো যে সবার হাতে এআই পৌঁছে গেছে, করতে পারছে, তারা কোড ওইখান দিয়ে হচ্ছে। তো তখন আমি ভাবতাম যে এআই যদি সব কোড লিখতে পারে তাহলে মানে আমাদের কাজটা কি। তারপর আমি একটু রিয়েল লাইফ একটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে যে আমরা আর্ট ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কী হয়, একজন ইঞ্জিনিয়ার থাকে এবং সে একটা ডিজাইন করে দেয় এবং সেই ইট বালু সিমেন্ট মাখানো থেকে শুরু করে মিশানো থেকে শুরু করে বিল্ডিং বানানো যে পরিশ্রমের কাজগুলো, সেগুলো কী করে রাজমিস্ত্রি। সো আমি তখন দেখলাম যে তাহলে রাজমিস্ত্রিরা যদি সব পারে তাহলে ইঞ্জিনিয়ারটার দরকার কী। তো এখান থেকে আমার যেই মানে ধারণাটা হলো যে আসলে এআই হচ্ছে আমাদের জন্য রাজমিস্ত্রির কাজটা করবে। তাহলে যে আর্কিটেকচার বা আমার যে ডিজাইনটা সেটা কে করে দেবে, সেটা আমারই করতে হবে। কারণ গ্রামে যখন দেখি যে কিছু কিছু মানুষ যে রাজমিস্ত্রির কাজ করতো সেখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাদের বিল্ডিংয়ের ডিজাইন তো আর সেরকম ভালো হবে না বা যা আমি চাচ্ছি তা হবে না। তো সেখান থেকে আমি খেয়াল করলাম যে আসলে এআইটাকে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কীভাবে ইউজ করা যায়, নট যে সে আমাকে রিপ্লেস করবে বা মানে এরকম হবে যে এআই সব করতেছে তাহলে আমার কাজটা কী। মেন কথা আমি তখন ভাবলাম যে আমার আরও ক্রিয়েটিভ হতে হবে, যাতে আমি মানে এআইকে ইউজ করা জানি এবং এআইকে ইউজ করে আমার কাজটাকে আরও অপটিমাইজ করতে পারি। আর এআই ইউজ করার মধ্য দিয়ে অনেক সময় মনে আসে যে আচ্ছা এই জিনিসটা এআইকে দিয়ে দেখি যে কী হয় না হয়। তো তার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমি আমার সলিউশনটা আমার মাথায় একদম ভাববো যে আচ্ছা এইভাবে কাজগুলো হচ্ছে, দেন আমি এআইকে বলবো তুমি এইভাবে করে দেখো বা এইভাবে আমাকে কোডটা লিখে দাও। সেইটা একটা স্ট্র্যাটেজি ছিল আমার। এবং আমি যখন লার্নিং ফেজে ছিলাম যে না আমি এটা শিখবো, তখন আমি চেষ্টা করতাম যত কম এআই ইউজ করা যায়, যে একদম আমার বেসিকটা যখন স্ট্রং হবে তখন আমার এআই ইউজ করা না করা দিয়ে খুব একটা মানে যখন তফাৎ হবে না, তখন আমি গিয়ে এআই ইউজ করলাম বা কাজটা আরও সহজে হলো। মূলত হচ্ছে কি প্রথমেই তুমি নিজে আগে এক্সপিরিয়েন্সড হয়েছো বা লার্নিং করে জিনিসটা সম্পর্কে জানছো, এরপর তুমি ওকে দিয়ে হয়তো বা কাজটা তাড়াতাড়ি করায়নি বা আর কি। যেহেতু এখন একটা সময় চলতেছে যে খুব দ্রুত আসলে কিভাবে একটা জিনিস প্রডিউস করা যায় আর কি। তো তোমার জার্নি, এই জব জার্নির ক্ষেত্রে তুমি আসলে কীভাবে প্রিপারেশনটা নিয়েছিলে আর কি ওভারঅল?
প্রথমত আমি যখন ফাইট্রনে ক্লাস করি তখন আমাদের মানে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, আমার ডাটাবেজ, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক তখন আমাদের করানো হতো। সো ওইটার পর আমার মোটামুটি ধারণা হয়ে যায় যে আচ্ছা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো কীরকম হয় না হয়। দেন আমি 4th ইয়ারের 2nd সেমিস্টার শুরু হওয়ার পর আমি অ্যাপ্লাই করা শুরু করলাম বিভিন্ন জায়গায়। যে কতগুলো জায়গায় অ্যাপ্লাই করছো? মোটামুটি ভাই বলতে গেলে 40+ জায়গায় আমি অ্যাপ্লাই করেছি। আমার যদি মানে সিভি ড্রপ করার কথা বলি, আমি 40+ জায়গায় আমি করেছি। কত জায়গা থেকে ডাক পেয়েছো? ডাক পেয়েছি প্রায় 7-8টা জায়গা হবে। এবং আমি চেষ্টা করতাম যে যেমন ধরেন আমার এক্সপিরিয়েন্স নেই, তাও যদি 0 থেকে 2 বছর বা এরকম এক্সপিরিয়েন্সগুলো থাকে বা 1 বছর এক্সপিরিয়েন্স আছে সেখানেও সিভি ড্রপ করা। গণহারে যেখানে খুব অ্যাপ্লাই করতাম, আমি মানে গণহারে অ্যাপ্লাই করতাম, যেখানে এক্সপিরিয়েন্স যদি 3-4 বছর চাই সেটা ক্ষেত্রে 3-4 বছর হয়তো বা করতাম না, কিন্তু মানে কম 1 বছর 2 বছরের মধ্যে 0 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স এরকম একটা জায়গায় অ্যাপ্লাই করছি। আর হচ্ছে আমার বড় ভাইদের সাথে মোটামুটি একটা কমিউনিকেশন ছিল আমার ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে। তো তাদের ওইখানে বিভিন্ন কোম্পানিতে সার্কুলারগুলো অনেক সময় ইন্টারনাল হায়ারিং হয়, তো সেই জায়গাগুলোতে আমি অনেকগুলা অ্যাপ্লাই করেছিলাম। আর হচ্ছে আমি অ্যাপ্লাই করার পর ডাক পেয়েছি 7-8টা জায়গা থেকে মিনিমাম। তার মধ্যে 5-6 জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি। এবং তারপর এই প্রাণার এফএল এবং আরেকটা হোম অফিস এর জন্য একটা আই ট্রানজিশন গ্রুপে, সেইখানে আমি ইন্টার্ন হিসেবে মানে সুযোগ পেয়েছি কাজ করার। আর যদি আমি বলি যে মানে তোমার টোটাল যে 5-6টা তুমি ইন্টারভিউ দিচ্ছ আর কি, ওই ইন্টারভিউতে তোমার লার্নিং কি ছিল? আমি প্রথমেই ইন্টারভিউ দেওয়ার আগে ভাবতাম যে হয়তোবা খুব মেজর অনেক কঠিন কঠিন প্রশ্ন করবে বা এরকম কিছু, যে বলবে যে এখনই একটা ওয়েবসাইট বানিয়ে দাও, এখনই একটা এরকম স্ট্রাকচার দাঁড়া করে দাও। কিন্তু আসলে সত্যি বলতে খুবই বেসিক প্রশ্ন থাকে। কি কি প্রশ্ন? যেমন আমার প্রথম ইন্টারভিউর কথা যদি আমি মনে করি, তো প্রথমে একটা রিটেন রাউন্ড ছিল এবং সেই রিটেন রাউন্ডে একদম নর্মাল ডাটাবেস, আপনার ডিস্টিংক্ট ইউজ করা, আপনার নর্মাল নেটওয়ার্কিং, এইচটিটিপি আর ইউডিপি এর মধ্যে পার্থক্যটা কোথায়। তারপর আমাদের ডিএসএর থেকে এসেছে যেমন এক্সর, মানে আমার একটা প্রোগ্রামিং প্রবলেম আসছিল যে আমি নেগেটিভ কিনা পজিটিভ সেটা আমি এক্সরের মাধ্যমে করবো, আমি কোনো লুপ বা ইফ এলস ইউজ করতে পারবো না, এইভাবে তারা বলে দেয়। তারপর আমার আরেকটা ছিল যে হিল নাম্বার, সেটা হচ্ছে যে আমার এরকম একটা থাকবে যে অ্যারেটা এইভাবে গুছানো থাকবে যে প্রথমে ছোটোর থেকে বড়োর দিকে যাবে, তারপর বড়োর থেকে ছোটো, তো আমাকে একদম বড় সংখ্যাটা বের করতে হবে। তো সেইটা আমি কীভাবে অপটিমাইজড হইতে করবো, এই জিনিসগুলো মোটামুটি ছিল। মূলত হচ্ছে প্রথম রাউন্ড যেগুলো ছিল সেগুলো মূলত ভার্সিটিতে যেগুলো শিখছো বা কোর্স থেকে যেগুলো শিখছো ওগুলোর বেসিক জিনিসপত্রগুলো, তুমি বেসিক জিনিস থেকেই থাকে। ধরো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম রিলেটেড কঠিন কি কি টপিকগুলো বিশেষ করে ওখানে করা হয়তো আর কি? যে কঠিন টপিক বলতে সেরকম কিছু থাকতো না, 2-1টা জায়গায় বিএফএস, ডিএফএস, তারপর আপনার বিভিন্ন সার্চিং অ্যালগরিদম, এই জিনিসগুলাই ম্যাক্সিমাম। এগুলো কি সরাসরি কোশ্চেন করতো নাকি হচ্ছে কোনো একটা প্রবলেম দিত, তুমি হয়তো ফাইন্ড আউট করতে যেটা আমি কোন প্রবলেম দিত, আমি ওইখান থেকে ফাইন্ড আউট করতাম যে আসলে কিভাবে সলভ করা যায় বা কোনটা অপটিমাইজড হবে। এই প্রবলেম সলভিং স্কিলটা কিভাবে গ্রো করছো? আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং ট্রাই করতাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অনেকটা সময় করেছি। কোড ফোর্সেসে মোটামুটি 650 প্রবলেম সলভ করেছি, কোড শেফে 300-র মতো, এবং কোড শেফে আমার 2 স্টার রেটিং ছিল। এরপর আমি কম্পিটিটিভ প্রোগ্রামিংটা অফ করে আমি লিড কোড করেছি অনেক, আমার প্রায় 450 লিড কোড সলভ আছে। তো এই দিক থেকে আর কি আমার এই 450 লিড কোডে যে প্রবলেম সলভ করছো কতদিনে করছো? মোটামুটি 1 বছর জুড়ে। 1 বছর, তাহলে প্রতিদিনই বলা যায় একটা কোডে সলভ করছে, হয়তো কিছুদিন আরো বেশি। হ্যাঁ, যখনই সময় পেয়েছি আর একটু বেশি করার ট্রাই করি। এই লিড কোডে প্রবলেম সলভ করার পিছনে কারণটা কি? ইন্টারভিউ প্রিপারেশনের জন্য নাকি জাস্ট প্রবলেম সলভিং করবার জন্য? যখন ফাইট্রনে কোর্সে ছিলাম তখন আর কি ক্লাসের সময় ভাই বলেছিলেন যে ডিএসএর প্রবলেমগুলো আরও যদি প্র্যাকটিস করতে চাও তো লিড কোড নামে একটা মানে ওয়েবসাইট আছে, প্ল্যাটফর্ম আছে, সেইখান থেকে তোমরা করতে পারো। তো তখন আমার প্রথম লিড কোড সম্পর্কে জানা, এবং তারপর আমি ঢুকলাম। প্রথমে তো কিছু বুঝতাম না, কারণ আমরা সাধারণত কী করি যে প্রিন্ট করব, একটা আউটপুট আসবে সেই জিনিস, কিন্তু লিড কোডে কখনো মানে কি আউটপুট আসবে বা প্রিন্ট এইভাবে লিখতে হয় না। লিড কোডে শুধু আপনার মানে ফাংশনটা লিখতে হয় যে আচ্ছা এই ফাংশনটা এইভাবে কাজ করবে। তো প্রথম দিকে কিছুই বুঝতাম না, তারপর আস্তে আস্তে দেখলাম যে আসলে মানুষজনের সলিউশন দেখা শুরু করলাম, যে আমার তো এটা হয়েছে, মানে ইনটিউশনটা মাথায় এসেছে যে আচ্ছা এইভাবে করব, তাহলে সলিউশনটা কীভাবে লেখা যায়। তারপর বুঝলাম যে আসলে ফাংশনটা লিখতে হবে, যে ফাংশনটা কী রিটার্ন করবে।
কোর্সে কি তোমাকে লিড কোড রিলেটেড প্রবলেম সলভ করাইছে, অথবা কোর্সটা তোমাদেরকে কিভাবে আসে প্রবলেম সলভিংয়ের জন্য অ্যাপ্রোচ করতে বা ইন্টারেস্ট জাগাইছে কোর্স থেকে? শুরুর দিকে যখন আমরা একদম বেসিক লুপ থেকে কাজ করা শুরু করলাম, যেমন তারও আগে আমাদের হ্যাকার র্যাঙ্ক থেকে কিছু বেসিক প্রবলেম দেওয়া হতো। তো সেইখান থেকে মূলত প্রবলেম সলভিং সম্পর্কে আমার মানে একটু আগ্রহ হলো। তো হ্যাকার র্যাঙ্কের বেসিক প্রবলেমগুলো সলভ করার পর যখন লুপ আসলো, তারপর হচ্ছে আমরা আস্তে ধীরে আপনার লিড কোড এবং আপনার যে কিছু কোয়েশ্চেন, কোড শেপ, কোড ফোর্সেস, এগুলো মিলিয়ে মানে কিছু প্রবলেম আবার মানে কোর্স থেকেও করে দিত, বানিয়ে দিত, আচ্ছা এইভাবে করে দেখো, যাতে কোনো জায়গাতে মিলতো না সেটা, মানে জাস্ট আমাদের নিজেদের টেস্ট করার জন্য। তো সেখান থেকে মূলত প্রবলেম সলভিংয়ের যে ধারণাটা যে কীভাবে করতে হবে না করতে হবে এই জিনিসটা পেয়েছিলাম। আর যদি কথা বলি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, তো ইউনিভার্সিটিতে মানে বড় ভাইরা প্রথমত ক্লাস নিতেন কিছুদিন, প্লাস কিছু বন্ধুবান্ধব ততদিনে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে এসে পড়েছে, তারাও একটু ইন্সপায়ার করতো বা বলতো যে না করা উচিত। তো ওইখান থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের কোড ফোর্সেস বিশেষ করে এবং কোড শেপটার ধারণা পেয়েছি। আচ্ছা, এই ধরো তুমি, আমরা একটা কোশ্চেনের অ্যান্সার জানতে চাইছিলাম, এটা থেকে একটু দূরে সরে আসছি আর কি। প্রথমত হচ্ছে মানে কোশ্চেনটা ছিল এরকম যে তুমি যে এই যে পানারএফএলে ডেভেলপার হিসেবে জয়েন হচ্ছ, ওই মানে এই যে ইন্টারভিউ, তার আগে তুমি আরও 4-5টা ইন্টারভিউ দিছো। সো ইন্টারভিউগুলোতে আসলে তুমি তোমার কাছে কী মনে হয়েছে, তুমি কেন আগেই 4-5টার মধ্যে প্রথমটাতে কেন হইলে না, প্রথমটাতে তুমি কেন সিলেক্টেড হলে না, বা যে তুমি সিলেক্টেড হও নাই, পরবর্তীতে তুমি আসলে কী স্ট্র্যাটেজি নিয়েছো যাতে পরবর্তীগুলোতে তুমি হচ্ছে ভালো করতে পারো বা জবে ঢুকতে পারো? তোমার এই পুরো স্ট্র্যাটেজি কী ছিল? প্রথম দিকে যেই জিনিসটা মানে আমার প্রথম ইন্টারভিউয়ের সাথে যদি এই শেষ ইন্টারভিউয়ের তুলনাটা করি, প্রথম ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি এটাই জানতাম না যে ইন্টারভিউয়ের প্রশ্ন কীরকম আসে। যেমন ধরেন আমি শিখে গেলাম অনেক কিছু, আমি অনেক কিছু পড়ে গেছি, কিন্তু সেরকম কিছু আসলো না। তারপর আমি দেখলাম যে আচ্ছা এরকম জিনিস আসছে, তো তাহলে আমি সেটাতে ইমপ্রুভ করি। আমি প্রথমে ভাবতাম যে আমরা সিভিটা দেই, তাহলে এই সিভির থেকে যেমন সিভিতে আমি প্রজেক্টগুলো অ্যাড করি, সিভিতে অনেক মানে বড় বড় প্রজেক্ট অ্যাড করা বা করেছি, যেগুলো অনেকগুলো প্রজেক্ট অ্যাড করা, গিটহাবে মানে অনেকগুলো প্রজেক্ট আমার করা আছে। আমি ভেবেছি হয়তোবা সেই টাইপের ফ্রেমওয়ার্ক রিলেটেড প্রশ্ন আসবে, যে এটাই যেহেতু বানাবো আমি, তাহলে আমার কাজগুলো হয়তো বা এরকম রিলেটেড কোশ্চেন আসবে। তারপর দেখলাম যে না, তারা আসলে মেনলি দেখে আমার ফান্ডামেন্টালসটা কীরকম। সো তো প্রথম দিকে তো আমার জন্য এটা একটা ছিল যে এরকম প্রশ্ন কেন আসলো, বা যেমন এই টাইপের একটা যে প্রশ্নটার সাথে প্রথমেই মানে প্রথম প্রশ্নটাই ছিল এরকম যে ইফ এলস ইউজ করা ছাড়া পজিটিভ না নেগেটিভ এটা তুমি বের করো। তো আমার কাছে ওটা একটা ছিল যে কিভাবে এটা করা যায়, বা এই ইফ এলস ইউজ করবো না কেন। আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমার এটা কেন ইউজ করতে হবে, এটা তো ইউজ সব জায়গায় করা যায়। তো লাকিলি এই প্রবলেমটা আমি একটা ইউটিউবে শর্ট রিলের মধ্যে দেখেছিলাম এরকম, তো আমি ওটা পেরেছিলাম। সো আর ডাটাবেসটা হচ্ছে আমি ডাটাবেস রিলেটেড যে প্রবলেমগুলো আসছিল, তো সেগুলো যখন কোর্স করি তখন মোটামুটি কভার ছিল। কিন্তু তবুও এটা কোথা থেকে মানে ডাটাবেস কোথা থেকে কোর্স করছেন? ফাইট্রনেই আমাদের যখন সেকেন্ড বা থার্ড সেমিস্টারে যখন ডাটাবেস করানো হলো তখন। তারপর আমি যখন ইন্টারভিউটা দিলাম, তো দেখলাম আমার রিটেনে প্রপার সেই মার্কসটা আসে নাই, যেটা হচ্ছে আসার কথা বা আসা উচিত ছিল। আমি বুঝতে পারলাম যে কিছু ল্যাকিংস তো আছে অবশ্যই। তারপর আমি কি করতাম যে সাধারণত ইন্টারভিউয়ে তো মানে কোয়েশ্চেনগুলো দিয়ে দেয় না, তারাই রেখে দেয়, বা ওই কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সারগুলো লেখা থাকে। আমি ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে মোবাইলে মোটামুটি করে ফেলতাম যে আচ্ছা কী কী আসছে, জাস্ট ওইটুকু। বর্তমানে বিভিন্ন এআই মডেলের সাথে যে করতাম যে এগুলো আসছে, এগুলো কীভাবে কী করা যায়, বা সো কারণ যদি মানে ওগুলো তুমি এই রিলেটেড আরও কোশ্চেন বানায় দাও আমাকে, বা ওই রিলেটেড এগুলো এই পরের ইন্টারভিউর প্রিপারেশনের জন্য আমি আসলে এগুলো পারি নাই বা এগুলো পারছি, কীভাবে নিতে হবে, ওই রিলেটেড কনভারসেশনে এর সাথে করতাম। সেটা তৎক্ষণাৎ না। আমি সাধারণত ভাবতাম যে সাধারণত রিটেনের পর একটা ভাইভা হয়, তো ভাইভাতে যদি আমাকে রিটেনের টাইপের প্রশ্নই করে তাহলে তো আমি যদি আটকে যাই তাহলে তো সমস্যা। সো তখন আমি বলতাম যে এরকম আসছে, এটা সলভ করে দাও, বা এরকম একটা ব্যাপার, বা রিলেটেড কিছু কোয়েশ্চেন। সো তারপর যদি ভাইভাতে যাই বা ভাইভাতে না যাই, তারপর বেস করে যখন আমি বাসায় আসলাম, মানে ইন্টারভিউটা দিয়ে আসলাম, সিলেক্টেড হই নাই, তো প্রথম দিকে একটু হতাশ লাগে যে এত কষ্ট করে গেলাম, বাসায় নিয়ে গিয়েছিলাম, তো মানে সবাই তো মোটামুটি ওইখানে আমার সমবয়সী, তাহলে আমি কেন পারলাম না। দেন বুঝলাম যে আসলে ল্যাকিংসটা আমার মানে আমরা একাডেমিক যা পড়ি
সেটার সাথে আসলে জব রিলেটেড মানে ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনগুলো আসলে অনেকটা তফাৎ থাকে। ওকে, মানে ইউনিভার্সিটিতে যেভাবে মানে যেগুলো শিখো সেগুলোর সাথে জব মার্কেটে গেলে যে ইন্টারভিউ দিচ্ছ বা হচ্ছে যে এক্সামগুলো পাচ্ছ ওগুলোর মধ্যে একটা ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স মনে হয় তোমার কাছে? যেমন ইউনিভার্সিটিতে আমরা কি করি, আমরা হচ্ছে যেই কোর্সগুলো করি সেই কোর্সগুলো রিলেটেড কোয়েশ্চেন থাকে। ধরেন বিভিন্ন বড় কোয়েশ্চেনগুলো, এই বড় একটা প্রবলেম সলভ দিল, বা ধরেন যে যেমন কী বলবো, আমরা 4th ইয়ার 2nd সেমিস্টার সাধারণত যেই কোর্সগুলো থাকে সেগুলো আসলে বেসিক বা জব মার্কেটে শুরুর জন্য যেই মানে ডেভেলপার রোলের জন্য যা লাগে সেগুলো কিন্তু আসলে 4th ইয়ার আমরা করি না। আমরা সেগুলো হয় ডিএসএ কিছু বেসিক ফ্রেমওয়ার্কের কাজ হয়তো বা 3rd ইয়ারে শেষ দিয়ে ফেলেছি, বা 3rd ইয়ারে আমরা কি করি ল্যাবগুলোতে একটা হয়তো বা প্রজেক্ট বানালাম। কিন্তু যখন আমি ইন্টারভিউতে কোয়েশ্চেন ফেস করতেছি তখন থাকে বেসিক ডিএসএ কিন্তু একটু অন্যরকম। মানে আমরা সাধারণত মানে ইউনিভার্সিটিতে কি করি, আমাদের একটা টপিক দেওয়া থাকে, ওই টপিকে আমরা একটা কোড লিখলাম, মানে একটা কোশ্চেন দিয়ে দেয় বা ওই টপিক বেসে এর উপর ক্লাস হইছে, এর উপর এক্সাম হবে। কিন্তু ওই জব মার্কেটে তো যে কোনো কাজ আসতে পারে। যেমন আমাদের ল্যাবে কি করা হয় যে আজকে আমরা ধরেন বাইনারি সার্চ করব, তো বাইনারি সার্চে আমরা একটা কোড লিখলাম, আচ্ছা এরকম ভাবে বাইনারি সার্চ হয়। আর ইন্টারভিউ বোর্ডে কি থাকে, একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, এটা সার্চ করতে হবে, এখন আমার বুঝতে হবে এটা বাইনারি সার্চে করবো না লিনিয়ার সার্চে করবো, অপটিমাইজেশন কীভাবে করবো, এই জিনিসটা একটু ডিফারেন্স আর কি। প্লাস যেমন ধরেন ডাটাবেস রিলেটেড যে কোয়েশ্চেনগুলো যেগুলো আসে আমাদের হচ্ছে ফাইন্ড আউট করতে হয়, আচ্ছা কী কী ইউজ করব আমরা, মানে কি কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে বা কীভাবে ডাটা এসকিউএল কোয়েরিটা লিখতে হবে, এই জিনিসটা এগুলো কিছুটা ডিফারেন্স বেসিক থাকে আর কি। আর আমাদের যদি ওপির কথা বলি, আমরা সাধারণত ভার্সিটিতে ওপি কী করি যে জাস্ট মুখস্থ করে যাও যে 4টা পিলার আছে বা এই 4টার কোড এভাবে লিখতে হয়, এভাবে ইনক্যাপসুলেশন হয়, এভাবে এটা হয়, এই অবস্থা। কিন্তু যখন আমার ইন্টারভিউতে আসবে, ইন্টারভিউতে যখনই করে তখন ওপির কাজটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে কীভাবে হচ্ছে এই জিনিসটা আমাকে এক্সপ্লেন করতে হয়, তখন এই ডিফারেন্সটা থাকে। আচ্ছা, তারপরে বলো কি ঘটছে পরে তোমার সাথে। তারপর আমি এই কোশ্চেনগুলো যে আমার তো অলরেডি লেখা আছে যে এই কোশ্চেনগুলো এখানে, তো আমি ওই রিলেটেড টপিকগুলো খুঁজতাম যে আচ্ছা এইগুলো আসে বা এরকম, বা হয়তো আমি ভাইভা দিয়েছি, ভাইভাতে আমি কিছু অনেক সময় ভাইভাতে হয় না যে কথা বলতে গিয়ে আটকে গেছি বা এরকম, বা মনে আসছে না, তো তখন ওই জিনিসগুলো কীভাবে বেটার করা যায়, তারপর ওই রিলেটেড কী কী টপিক আরও ধরতে পারে এই জিনিসগুলা। তারপর লিঙ্কডিন ফলো করতাম, লিঙ্কডিনে মানে বিভিন্ন পেজ, কিছু কিছু পেজ থাকে এরকমই যে জব ইন্টারভিউয়ের জন্য, যেমন আপনাদের ফাইট্রনে বা প্রোগ্রাম হিরোতে এই টাইপের পোস্টগুলো আসে, তো সেগুলো থেকে কোন জায়গায় নিজের গাফিলতি আছে, ঘাটতি আছে, এগুলো বের করতাম। তারপর দ্বিতীয় আরেকটা ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে মানে কোয়েশ্চেন ছিল এমসিকিউ সব। সো সেখানে কি হলো যে মানে বেশিরভাগ ছিল কোন ফাংশনের কাজ কী, তো জাভাস্ক্রিপ্ট থেকে আসছে, আপনার পাইথন থেকে আসছে। তো তারপর আমি মোটামুটি ঠিক করলাম যে আচ্ছা অনেক তো হলো যে আমার কোন ফাংশনের কাজ কি বা আদার্স, আমি তো সবগুলো ইউজ করি নি। তখন আমি একটা লিস্ট বানালাম যে কোন ল্যাঙ্গুয়েজে আমি সাধারণত পাইথনে কাজগুলো করতাম, কারণ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক যখন করেছি কোর্সে সেইখান থেকে। তো তারপর আমার মনে হলো যে তাহলে আমি একটু নিজের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরেকটু ধারণা নিই, বেসিক পাইথন হিসেব থেকে আরেকটু ধারণা নিই। তারপর আমি সেটা একটু মানে নিজের আরও ইমপ্রুভ করলাম। মানে তো সেকেন্ড ইন্টারভিউতে তুমি যা বুঝলা যে ওই ল্যাঙ্গুয়েজ রিলেটেড আরেকটু ডিপ জানা দরকার আছে, তারপর তুমি ওটা লার্নিং করে এবার ল্যাঙ্গুয়েজ রিলেটেড জিনিসপত্র শিখে। মানে একটা হচ্ছে সচরাচর যেটা হয় ল্যাঙ্গুয়েজ শেখা এবং প্রোগ্রামিং করা দুইটার মধ্যে একটু পার্থক্য থাকে। যেমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আমি সবই জানলাম, খুঁটিনাটি জানি, এই ফাংশনের এই কাজ এটা এইভাবে করে, কিন্তু আমি একটা প্রবলেম সলভ করতে পারতেছি না। সো দুই রকমের বিষয়। তো তুমি এখন আগের জিনিসটা তোমার প্রবলেম সলভ করতে পারো, তুমি তোমাকে প্রবলেম সলভ করতে পারো, কিন্তু ল্যাঙ্গুয়েজের আরো ইনডেপথ জিনিসপত্র জানার দরকার ছিল, যেটা তুমি সেকেন্ড ইন্টারভিউতে যা ফেস করছো সমস্যাটা। এখন তুমি হচ্ছে ওইটা এসে এবার কি করছো, মানে ওখান থেকে এসে তুমি এটা কিভাবে রিজলভ করলা? তারপর আমি যেই আমার সাধারণত মানে আমরা তো বিভিন্ন জায়গায় তো আমি অ্যাপ্লাই করি, তো আমি দেখতাম যে তাদের প্রথম দিকে জব ডেসক্রিপশন খুব একটা পড়তাম না। এটা একটা অনেক বড় গাফিলতি ছিল যে আমার কি কাজ, আমাকে কি বিষয়ে কাজ করতে হবে বা কেন নিচ্ছে আমাকে, এই জিনিসটা পড়া শুরু করলাম। এবং এতে এআই এর হেল্প নিতাম, যে আমি পুরো জব ডেসক্রিপশনটা তাকে কপি করে দিতাম যে আচ্ছা এখানে কি কি ব্যাপার আছে বা এখানে টাইপের কি কি জিনিস জানা উচিত। সো তারপর আমি শুরু করলাম এই জিনিসটা যে
স্পেসিফিক রোলের জন্য স্পেসিফিক প্রিপারেশন। যেমন আমার যদি 7 দিন পর একটা ইন্টারভিউ থাকে যেখানে আমার মেনলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের কাজটা দেখবে, তখন আমি একদম জাভাস্ক্রিপ্টের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারি রিভিশন করতাম। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডিনে, আপনার ইউটিউবে ওয়ান শট ভিডিও দেখা বা অনেকে দেখবেন যে লিঙ্কডিনে নোট দেয়, এই হ্যান্ড রিটেন নোটস থাকে, তো সেগুলো আমি কিছু কিছু পড়া শুরু করলাম যে কোথায় আমি জানি না বা এরকমই আছে। আর যখন আমি মানে এইভাবে শুরু করলাম যে আচ্ছা আমার স্পেসিফিক রোলের জন্য, এবং আরেকটা মেজর ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় যখন প্রিলিমিনারি সিভি দিয়ে সিলেক্টেড হই তো সেখান থেকে একটা ইমেল আসে, কিন্তু এই ইমেলটা আসার পর যে তাদেরকে ইমেল ব্যাক করা যে আচ্ছা থ্যাংক ইউ, আমি ইমেলটা পেয়েছি এবং আমি এই তারিখে ইন্টারভিউ দিতে রাজি আছি বা আমি এই টাইপে ইন্টারভিউ দিতে পারবো এই টাইমে, তার সাথে যে আমাদের কী টাইপের কোয়েশ্চেন আসবে বা মানদণ্ডটা কীরকম থাকবে এগুলো জিজ্ঞেস করা মানে আমি মনে করি যে উচিত। আচ্ছা, আমি প্রথম দিকে এটা করতাম না, তারপর আমি একটা মানে কোম্পানিতেই করলাম, ফ্রন্ট এন্ড এর জন্য ইন্টার্নশিপ এর মানে রোল ছিল। তো তারপর আমি তাদেরকে মেসেজ করলাম যে কী কী টপিকে কোয়েশ্চেন আসবে বা কীরকম প্রশ্ন আসবে সেটা আমি লিখলাম, এবং তারা খুব সুন্দর করে বললো যে আচ্ছা এই টাইপের এতগুলো এমসিকিউ আসবে এবং কিছু কিছু ছোটো ছোটো প্রবলেম আসবে, দেন হচ্ছে আপনার এরকম মানে ভাবে রিপ্লাই দিল। হ্যাঁ, এটা আমার কাছে মানে খুব ভালো একটা স্ট্র্যাটেজি হয়েছে, কারণ হচ্ছে গিয়ে আমি না জায়গায় এক্সাম দিতে গেলাম, আমি জানলামই না আসলে ওখানে কী হইতে পারে, তখন ওখানে যে যখন আননোন কিছু একটা পেয়ে যাব তখন কিন্তু আমি পাজলড হয়ে যাব। তো তুমি কিন্তু এখানে খুব একটা চমৎকার একটা মুভ নিছো, খুবই ভালো লাগছে স্ট্র্যাটেজি। আশা করি দর্শকরা এই জিনিসটা বা অডিয়েন্স যারা আছে তারা এটা ফলো করবে, কারণ এটা কিন্তু সচরাচর অনেকে করে না, বেশিরভাগই করে না। জি, আমি মনে করি কমিউনিকেশন ইজ কি, ঠিক আছে। তো যদি আমি আমার এইচআরের সাথে কমিউনিকেট না করতে পারি তো আমি সেখানে গিয়ে এই কী করবো, মানে আমার তো শুধু কাজ জানলেই তো হবে না। তারপর আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেটা হচ্ছে সেভ দ্য চিলড্রেন এর থেকে। তো সেখানে ডাটা, এআই অ্যান্ড পাইথন সেক্টরে আমি মানে ইন্টার্নশিপের জন্য এক্সাম দিয়েছিলাম। তো ফার্স্ট রাউন্ডে সেখানে এমসিকিউ ছিল, পাইথন রিলেটেড ডাটা ক্লিনিং, ডাটা প্রসেসিংয়ের কোয়েশ্চেন ছিল, তো সেটা আমি পেরেছিলাম। দ্বিতীয় ধাপে হচ্ছে মানে আপনার র্যাক পাইপলাইন বানানো, মানে সেটা ব্র্যাক ইউনিভার্সিটিতে মানে অফলাইনে হয়েছিল। তো সেই প্রবলেমগুলা মানে আমি খুব একটা পারিনি, মানে আমার নিজের প্র্যাকটিসের মধ্যে ছিল না, নলেজ তখন ছিল না। এটা কত নম্বর ইন্টারভিউ? এটা হচ্ছে আমার ফোর্থ ইন্টারভিউ হবে। সো এটা তো আমি সেকেন্ড রাউন্ড থেকে তখন মানে এরপরে আর ডাক পাইনি। নেক্সটে গেলাম হচ্ছে প্রাণ আরএফএলে আমার এমটিও রোলে। এই যে পরবর্তীতে তুমি যে ওই সেভ দ্য চিলড্রেনের যে একটা বললা, তো ওই জায়গাটা যে ব্র্যাকে যেটা হইলো আর কি, ওখান থেকে তুমি যে পারো না পরবর্তীতে তুমি এটা কি স্টেপ নিছো, বাসায় এসে তুমি কি করছো? সো এটা আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আমি ফাইট্রনে শুধু ব্যাচ 4-এ অ্যাডমিটেড তা না, আমি ফাইট্রনে এমএল ব্যাচ 1-এও অ্যাডমিটেড ছিলাম। আচ্ছা আচ্ছা। সো ততদিনে আমরা আমাদের কোর্স থেকে ওই পর্যন্ত যায় নাই। তো বর্তমানে তো আমি ওই কোর্স ফলো করতে করতে বর্তমানে একটা এই অবস্থা দাঁড়িয়ে গেছে, সেই প্রবলেমগুলো এখন আমাকে দেওয়া হলে আমি পারবো। এএমএল কোর্সে যদি করা থাকে তাহলে তুমি ওই ব্র্যাকের ওটা হয়ে যেত আর কি, ইজিলি পারতাম। সো এরপর আমি যখন প্রাণ আরএফএল এমটিও রোলের জন্য করলাম, তো তারপর আমি আবার সেম প্রসেস করলাম যে জব ডেসক্রিপশন পড়লাম, কী চাচ্ছে তারা বা কী ধরনের তাদের নিডস, এটা দেখলাম। সো তারপর তারা আমাকে সিভি ড্রপ করলাম যখন, তখন হচ্ছে আমার একদিন ফোনে মেসেজ আসলো যে আপনার এই টাইমে একটা অনস্ক্রিন ইন্টারভিউ। মানে এখন হচ্ছে তুমি বলতেছো যে প্রাণ আরএফএলের যে কীভাবে ওখানে জব মানে অ্যাপ্লাই করছো কীভাবে এবং ওভারঅল ওটার স্ট্র্যাটেজি কী ছিল? আচ্ছা, হ্যাঁ। সো এবং মজার বিষয় হচ্ছে যে আমি আমার এই ফার্স্ট ডে অনলাইন ইন্টারভিউটা সেটা আমি আমার ইউনিভার্সিটি ল্যাব রুমে বসে দিচ্ছি। তো আমি তখন আমার থিসিসের কাজ করতেছি, তো তখন মানে আমার হলো যে ঠিক আছে তাহলে এখন আমার এখানে ইন্টারভিউ। তো বন্ধুদের বললাম যে একটু তোরা স্পেস দে, আমার হচ্ছে। তারপর ইন্টারভিউ দিয়ে শুরু হলো। তো তাদের টাইমের একটা ব্যাপার যে ঠিক যেই টাইমে আছে ওই টাইমেই আমি জয়েন করলাম, আগেও না পরেও না, যাতে করে কি হয় যে মানে ইন্টারভিউতে তোমাকে একটা টাইম দেওয়া থাকলে তুমি সেখানেই করতে পারবে না যে আমার 11:15 টাইম দেওয়া আছে, আমি 11:20 জয়েন করে বললাম যে ভাই সরি দেরি হয়ে গেছে। তোমার হয়তো আগে জানাতে হবে যে ভাই আমারটাকে একটু রিশিডিউল করা যায়, যে একটু কি দেরি করে শুরু করা যায়।
তাহলে তারা ওকে, কিন্তু মানে তুমি 5 মিনিট পরে আসবা 10 মিনিট পরে আসবে, এই জিনিসটা। তো তুমি অন টাইমে জয়েন হয়েছে, এবং তারপর ইন্টারভিউ প্রসেসটা কি ছিল? তারপর তারা শুরু করে প্রথমত বেসিক থেকে, এবং কিছু কিছু সময় ট্রাই করে যে আমাদের মানে ইনস্ট্যান্ট যেই আমাদের মানে মাথা খাটানোর যেই অ্যাবিলিটিটা, তো সেই জিনিসটা খেয়াল করে তারা। যেমন আমাকে প্রথমে জিজ্ঞেস করা হলো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তো সেটা তারা ইংলিশে প্রশ্ন, ইংলিশে উত্তর। যখনই তারা বাংলায় এসে যাবে তখন আমার বাংলায় উত্তর দিতে হবে। তো আমাকে ফার্স্ট অন স্ক্রিন রাউন্ডে আমাকে জিজ্ঞেস করেছিল যে ওপির 4টা পিলার এক্সপ্লেন করো, ডাটাবেজের এসিড প্রপার্টিস, তারপর আপনার মানে ডাটাবেজে কিছু কিওয়ার্ড বলেছিল যে এটার কাজ কী, তারপর সার্চিং কি, কয়টা সার্চিং অ্যালগোরিদম আমি জানি, তার মধ্যে কোনটা বেশি অপটিমাইজড, বা একটা প্রবলেম বলে দিল মানে অন স্ক্রিনে, মানে মিটিংয়ে কথা মুখের কথাতেই, যে এরকম হলে আমি কোনটা ইউজ করবো, বা মানে আমার বেসিক নলেজটা একটু টেস্ট করা। তারপর কোয়েশ্চেন করলো যে আমার পোস্টিং হচ্ছে রাজশাহী, তো তারা বললো যে রাজশাহী যেতে কমফোর্টেবল কিনা, তো আমি বললাম যে হ্যাঁ ওকে। তারপর হচ্ছে তাদের আরেকটা জিজ্ঞাসা ছিল যে তাদের ধারণাটা এরকম যে আমি নিজেকে মানে 3-4 বছর পর কোন অবস্থায় দেখতে চাই, বা আমার ফিউচার গোলটা কি। তুমি আসলে নিজের গোল সম্পর্কে ক্লিয়ার কিনা ওটা তারা জানতে চায়, রাইট? বা মানে আমার মতো একজনকে নিলে তাদের কোম্পানির কি বেনিফিট হবে, এই টাইপের। সো ফার্স্ট রাউন্ডটা আমার মনে হয় ভালোই গিয়েছিল। তার প্রেক্ষিতে তার 2 দিন পরই আমাকে মানে আবার মেসেজ করা হয় যে আপনি ফাইনাল ইন্টারভিউর জন্য আমাদের বাড্ডা অফিসে আপনি ইনভাইটেড। তারপর বাড্ডা অফিসে আমার ডাক পড়লো, এবং টাইমিংটা খুব অদ্ভুত ছিল, সকাল 7টা। সকাল 7টায় ইন্টারভিউ দিতে হবে। এবং ইন্টারভিউ দেওয়ার আগে কি হয়েছে যে তার আগে দিন আমি ঢাকায় আসছি, তো ঢাকায় আসলাম, আমার ভাইয়ের বাসায় থাকলাম। তো বললো যে কয়টায় অফিস, বলে সকাল 7টায়। বললাম যে সকাল 7টায় মানে অফিসে যেতে হবে, ইন্টারভিউ দিতে হবে আর কি। তারপর তো ভাই ওইটা অবাক হলো যে এত সকালে তো সাধারণত, আমি বলি যে এখন কোর্টেছে কিছু করার নেই। এবং গিয়ে দেখলাম যে সকাল 7টায় সবাই কিন্তু উপস্থিত, মানে আমি 7টার আগে এসেছি, মানে অফিসের সবাই বা কয়েকজন পার্টিসিপেন্টও মানে ইন্টারভিউ দিবে এরকম ও এসে পড়েছে। এরপর ওয়েট করা শুরু করলাম যে আচ্ছা ঠিক আছে কী হবে, বা তখনও তো জানি না যে কী ইন্টারভিউ এর এটা কি, কারণ এখানে কোনো ইমেল না, এটা হচ্ছে মেসেজের মাধ্যমেই। তো একজন HR ভাই ফোন দিয়েছিলেন, তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে ভাই কি ব্যাপার বা কেমন কি প্রিপারেশন নিব। তো সে বলেছিলেন যে মেনলি ভাইবা হবে। ওই যে মানে তোমার ওই আগের স্ট্র্যাটেজি দে ভাই কি কি হইতে পারে, কারণ একটু মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত হবে। তো ওইভাবেই ড্রেস আপ, বা মানে শুধু তো স্কিল না, নিজেকে প্রেজেন্ট করাটাও একটা বড় ব্যাপার এখানে। তো যাওয়ার পর তারা শুরু করলেন। তারপর হচ্ছে তাদের যেই অফিসটা, সেখানে আমরা 2টো বিল্ডিং ওখানে। তো আমাদের ফুজি টাওয়ারে আমাদের 2টো ভাইবা হয়েছে। প্রথমটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ, পিওরলি টেকনিক্যাল ইন্টারভিউ। তো সেখানে আমাদের ডাকা হলো, আমরা যে সিভিটা সাবমিট করেছি সেখানে তাদের সামনে সিভিটা আছে। তো সিভিতে আমি যা লিখেছি, তো সেইখান থেকে মেনলি প্রশ্নগুলো, মানে তুমি সিভিতে যা যা অ্যাড করছো ওটার উপর থেকে কোশ্চেন করছে, ম্যাক্সিমাম কোশ্চেন সেখান থেকে। এবং আমার যে স্কিলগুলো দিয়েছি বা প্রবলেম সলভিং আমার ইয়েটা দিয়েছি, সেই জিনিসগুলো তারা দেখতো। তো কয়টা প্রজেক্ট দিচ্ছিল সেখানে? আমি 3টা প্রজেক্ট দিয়েছি। আচ্ছা, 3টা প্রজেক্ট ছিল। এবং প্রজেক্টে কি, যেমন যখন আমি একটা অফলাইন মানে কাগজ প্রিন্ট করা, সেখানে কিন্তু সে মানে ওইখানে ক্লিক করে তো আর দেখতে পারছে না আমার প্রজেক্টে কি আছে। তো এই জিনিসটা আমি আগে যারা প্রাণ RFL MTOতে আমার পরিচিত অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে জেনেছিলাম যে তারা এরকম অফলাইনে দেখে যে সিভিটা সামনে থাকে, সেখান থেকে প্রশ্ন করে। তারপর আমি কি করলাম, সেখানে যে আবার ওই যে সিভি অপটিমাইজ করা, মানে আমার জব ডিসক্রিপশন অনুযায়ী বা বিভিন্ন রোলের জন্য আমি সেখানে লিখে দিয়েছিলাম যে আচ্ছা আমার হচ্ছে এটা, প্রজেক্ট হচ্ছে এটা, সেখানে আমি কী ইউজ করে কী বানিয়েছি, এই জিনিসটা কেন দিয়েছি, বা কোন কোন স্পেশাল আমার মানে এখানে মানে সাধারণত একটা ই-কমার্স ধরনের ওয়েবসাইট আমি করলাম, তো সেইখানে আমি ইউনিক কী করলাম বা সেইখানে আমার স্পেশাল কী আছে, এই জিনিসটা সেখানে আমার লেখা ছিল। তো তাতে আমার সুবিধা হয়েছে কি যে আমার ধারণাটা আছে, এবং তারা আমাকে ওইখান থেকে প্রশ্ন করেছে যে এই জিনিসটা কেন দিয়েছেন বা এই জিনিসের কাজটা কি, এটা না হয় অন্য লোক কেমন হয়তো এটা ইউজ না করে অন্য কিছু ইউজ করে কেমন হতো, এই টাইপের কোশ্চেনগুলো ছিল। তো মানে যখন আমি জানি যে আমার সিভির উপরে কোশ্চেন হবে, তো আমি সিভিটা এবং অনুযায়ী নিজের প্রিপারেশনটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম যে আচ্ছা ঠিক আছে। এবং তাতে তারা মোটামুটি কোশ্চেন করেছেন 3টা টপিকের উপরে, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, ডাটাবেস আর হচ্ছে নেটওয়ার্কিং। ওকে, তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম প্রথমে মানে 4 জন ছিলেন HR সহ।
তো 3 জন 3 ক্যাটাগরিতে কোশ্চেন, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম করলেন। তো তারা যে আমার প্রবলেম সলভিং যেই পার্টটা ছিল আমার সিভিতে, সেইখানে থেকেই বললেন যে আচ্ছা, তো আপনি তো ভালোই কম্পিটিটিভ প্রোগ্রামিং করেছেন বা লিড কোড করেছেন, এখন আপনি বলেন যে কী কী সার্চিং অ্যালগরিদমগুলো ইউজ করেছেন, কী কী সর্টিং অ্যালগরিদমগুলো ইউজ করেছেন। তো আমাকে ইনসার্শন সর্ট ধরেছিলেন, যে ইনসার্শন সর্টের মানে প্রসেসটা বলেন। তো আমি বললাম, তারপর টাইম কমপ্লেক্সিটি কেমন হয়, বা তারপর লিনিয়ার সার্চ। আবার এগুলো কি কোর্সে দেখানো হয়েছিল নাকি? হ্যাঁ, এগুলো কোর্সে করানো হয়েছিল। আপনাদের কোর্সে ফাইট্রন ব্যাচ 4-এ যখন করতাম, তখন এই অ্যালগরিদমগুলা প্লাস সার্চিং বা সর্টিংয়ের যে অ্যালগরিদম যেগুলো ধরেছে সেগুলোই করানো হয়েছে। এবং তা মোটামুটি আমার প্র্যাকটিসের মধ্যেও ছিলাম, কারণ আমরা যে প্রতি ক্লাসের পরেই একটা করে প্রবলেম সলভিংই থাকতো আমাদের, মানে প্র্যাকটিস ডেতে আমাদের হচ্ছে অনেকগুলো প্রবলেম দেওয়া থাকতো, আমরা সেগুলো সলভ করতাম, না পারলে তারপর সাপোর্ট সেশনে জয়েন করে বুঝে নিতাম। তো আমাকে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম থেকে এগুলো ধরার পর আমার প্রজেক্ট থেকে কিছু কিছু প্রশ্ন করেছে, যেমন এই ইন্টারফেসে এটা কিভাবে ইউজ করেছো, বা এই এটসেট্রা টাইপের, যে এখানে কি কি বানিয়েছো, এখানে স্পেশাল কি আছে, যা আমার সিভি থেকে আসে। তারপর ডাটাবেস থেকে কোশ্চেন শুরু হলো। ডাটাবেস যেমন ইন্ডেক্সিং কেন ইউজ করি আমরা, বা ট্রিগার কেন ইউজ করি। তারপর ডাটাবেসে কিওয়ার্ডগুলো থেকে যে আচ্ছা এই জিনিসটা কেন, তারপর কিছু কোয়েরি লিখতে দিছিলেন যে এরকম একটা টেবিল আছে, সেইখান থেকে আমি এই মানে রিলেশনটা তৈরি করব, প্রাইমারি কি ফরেন কি দিয়ে এখানে, তারপর মানে আমি কিভাবে পাবো, এরকম বেসিক জিনিস পেতাম। এগুলো বেসমেন্ট তো কোর্স থেকেই মোটামুটি হয়ে গেছিল ততদিনে আমার। এবং ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কিছু কিছু জায়গায় হয়তো বা আমার মানে কোশ্চেনের অ্যান্সার করতে একটু সময় লেগেছে। ডাটাবেসটা আমি খুবই ক্লিয়ারলি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি, কারণ ডাটাবেসটা হচ্ছে যে আপনার এই টেবিলগুলো কীভাবে থাকবে, আর্কিটেকচারটা বা ডায়াগ্রাম টাইপের প্রশ্নগুলো তারা করেছিল। তারপর নেটওয়ার্কিং থেকে কোশ্চেন শুরু হলো। তারা মূলত নেটওয়ার্কিংয়ের কোশ্চেনগুলো এইভাবে করেছে যে আমার প্র্যাকটিক্যাল নলেজ কেমন, তো মোটামুটি অ্যান্সার করতে পেরেছি। তবে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আর ডাটাবেসটা বেশি ভালো হয়েছে, তো সেই জন্য হয়তো বা ডেভেলপার রোলের জন্য সিলেক্টেড হয়েছি, কারণ তাদের আবার আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার আরেকটা আছে, সেখানে অন্যদের নিয়েছে, নেটওয়ার্কিংয়ের জন্য তাদের নিয়েছে। তো এটা হলো প্রথম রাউন্ড গেল। তো সেইখান থেকে মোটামুটি সকালবেলায় 19 জন শুরু করেছিলাম, তো সেখান থেকে মোটামুটি আপনার 6 জনে নেমে গেলাম, যে প্রথম রাউন্ডের পর 6 জন সিলেক্ট হলো। তার দ্বিতীয় রাউন্ডে গেলাম, এবং মাঝখানে বেশ খানিকটা গ্যাপ ছিল, যে প্রথম ভাইবার পর দ্বিতীয় ভাইবার মাঝখানে। তো ততক্ষণে লাঞ্চ করা বা আপনার নর্মাল একটু ব্রেক নেওয়া, এই কাজগুলো শেষ হলো। তো ওইটুকু সময়ের মধ্যে আমি আবার মানে অলরেডি মানে সামনে কি হতে পারে বা এর তো ধারণা একটু নিয়েছি। তখন আমি করলাম যে আমার ওই যে আগের ভাইভাতে যা আমি পারিনি, সেই জিনিসটা আমার কি মানে যে প্রশ্নগুলা সলভ করা। দেন যে দ্বিতীয় রাউন্ডের ভাইভাটা হলো, তখন আমাদের 6 জন 5 জনকে আলাদা নিল, একজনকে আলাদা রাখলো, কারণ যে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার আর ডেভেলপার টিমের জন্য আলাদা। তো আমরা 5 জন ডেভেলপার টিমের জন্য দ্বিতীয় রাউন্ড দিলাম। এবং এই রাউন্ডটা আমি মানে আউট অফ দ্য বক্স আসছে, সেটা হচ্ছে যে মেনলি আমার ভিশন, আমি এই কোম্পানিতে কি করতে পারি, বা এই কোম্পানি আমার জন্য কেন সুইটেবল হবে, বা আমি সামনে কি টাইপের কাজ করতে চাই, বা এরকম এই টাইপের কোয়েশ্চেন সব। এবং আমার বেসিক বা আমি মানে কাজ যে করেছি আমার ডিসিপ্লিন কিনা আমি, বা আমি হচ্ছে মানে আমার ওভারঅল অবস্থাটা দেখেছে যে মানে তুমি আসলে ওই কোম্পানির সাথে আসলে অ্যালাইন কিনা। মানে এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি, আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কিছুদিন আগে কিছু স্টুডেন্ট ইন্টারভিউ নিতেছিলাম। তো কিছু স্টুডেন্ট ইন্টারভিউ নিতে গেছি, এখন তারা জানেই না আসলে তারা হচ্ছে কি কাজ করবে, এবং হচ্ছে তারা ওই অর্গানাইজেশন সম্পর্কে খুব ভালো মানে রাখে না, নলেজ রাখে না। এখন যে জায়গায় যাচ্ছি আমি জব করতে, সেই জায়গাটা যদি সম্পর্কে আমি প্রপার নলেজ না রাখি, ওই কোম্পানি কী কাজ করে, আমাকে দিয়ে সারা কী প্রবলেম সলভ করতে চায়, আমি কীভাবে এখানে মানে কী বলো ওইখানে আসলে আমার ইম্প্যাক্ট রাখতে পারি, এই জিনিসপত্রগুলো কিন্তু মানে কোম্পানি খোঁজে। কারণ একটা র্যান্ডম পার্সন নেওয়া থেকে যে আসলে কোম্পানিতে কাজ করে কিছু ভালো ইম্প্যাক্টফুল কিছু করতে চায়, ওইসব পার্সনকে কিন্তু দরকার আসলে। তো একজন স্টুডেন্ট হিসেবে বা ক্যান্ডিডেট হিসেবে কিন্তু দরকার যে ওই কোম্পানির সম্পর্কে মানে খুঁটিনাটি জানা। আমি যেখানে জব ইন্টারভিউ দিতে যাচ্ছি আর কি, সো ওই জিনিসটাই তোমাকে ওখানে টেস্ট করছে তারা।
এবং তাদের একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল যে এরকম যে আমরা যদি জব করি তাহলে আমাদের তো বিএসসি শেষ হবে, মাস্টার্স যদি করতে চাও আমরা তো মানে তাদের কথা হচ্ছে এরকম যে আমরা তো মাস্টার্স করার সুযোগ দেই না, তাহলে তুমি কি মাস্টার্স করবা না জব করবা? তো এখন যদি আমি স্ট্রেট অ্যান্সার দিই যে ভাই যে স্যার আমি মাস্টার্স করব বা আমি জব করব মাস্টার্স করব না, সেটা কিন্তু ভুল উত্তর হবে, কারণ তারা মাস্টার্স করতে অ্যালাউ করে, তারা কিন্তু অ্যালাউ করে যে আচ্ছা ঠিক আছে তারা পড়াশোনার পাশাপাশি জব। তো এই জিনিসটা জানা থাকা দরকার। তারপর তারা আরও কিছু জিনিসই করে, যেমন বর্তমানে তো এরকম হচ্ছে যে শুধু প্রোগ্রামিং জানলেই তো হচ্ছে না, আমাদের কমিউনিকেশনটা আমরা কোম্পানির কোন কোন সেক্টরের সাথে আমাদের কাজ করতে হবে, তাদের সাথে আমি কীভাবে কমিউনিকেট করতেছি বা তাদের নিডগুলো কী কী আমি এগুলো বুঝতেছি কি না, বা মানে একটা প্রবলেম সলভ করার জন্য আমি এই কোম্পানির জন্য প্রবলেমটাই কীভাবে বের করব, এই জিনিসগুলো ম্যাক্সিমাম এই ভাইভাতে ছিল। তো এটা আমরা 5 জন একসাথে বসেছিলাম এবং মোটামুটি 20-25 মিনিট চলেছে। সবাইকে মানে এক এক করে প্রশ্নগুলো করেছে এবং মানে সবার কোশ্চেন আবার ডিফারেন্ট ছিল, মানে এরকম না যে ওকে যা করেছে আমাকেও তাই, তো ম্যাক্সিমামই ডিফারেন্ট ছিল। কিছু কিছু বেসিক সেম বা কিছু কিছু ওপেন কোশ্চেন ছিল যে অ্যান্সার দিতে পারে এই জিনিসটা, তো সেখান থেকে মোটামুটি একটা র্যাঙ্কিং করে ফেলছিল তারা। তো আমি আর কি তখন ভাবলাম যে এত করতে, কারণ আমি সবগুলো এর আগের ইন্টারভিউয়ে মানে ধরেন যে আমি সফল হই নাই, তো আমি মোটামুটি করতেছি যে তাহলে হবে কি না বা কি হচ্ছে, একটুক্ষণ পর পর ধরেন আমরা বাইরে যাচ্ছি বা করছি, একজন করে ফোন দিচ্ছে যে আপনাকে আর মানে আমরা সামনে নিতে পারছি না, সরি আপনি আসতে পারেন বা এরকম। তো আমি যদি কাউকে ফোন দিই মানে বা আমার হয়তো ফোনে কেউ ফোন আসছে, তো আমার মনে হচ্ছে যে এই ফোনের মধ্যে কি বিজি পেলো কি না, যে আমাকেও রিজেক্ট করলো কি না, যে হচ্ছে তাহলে আমার তো ফোন রাখা উচিত। তো আমি বারবার ধরেন যে যাচ্ছি, বাকিদের জিজ্ঞেস ভাই আপনি কি ফোন আসছিল, আপনি কি ফোন করে, না আমার আসে, মানে যারা আমরা সিলেক্টেড হচ্ছি। কতজন সিলেক্ট হয়েছে? টোটাল 4 জন তারপরে সিলেক্টেড, 3 জন ডেভেলপার, একজন হচ্ছে আইটি ইঞ্জিনিয়ার, মানে ওই ব্যাচ থেকে। তো তারপর হচ্ছে আমাকে একদম লাস্ট মোমেন্টে যখন ওই আমাদের যে ভাইভাটা দিলাম সেইখান থেকে 2 জনকে আবার বাদ দিল, সেকেন্ড ভাইভা থেকে 2 জনকে বাদ দিল। তো আমরা 3 জন আর একজন হচ্ছে, এখন তাদের কথা হলো যে মোটামুটি আমি তখন ভাবলাম যে মোটামুটি ভালোই দূর এসেছি, সো বাকিটা দেখা যাক। তারপর হচ্ছে আমাদের ডিরেক্টর ম্যামের কাছে ভাইবা, এবং তো এই একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এইচআর ভাইটা খুব ফ্রেন্ডলি ছিলেন, তো ওনার কাছে মোটামুটি জিজ্ঞাসা করা যায় যে আচ্ছা কি জিজ্ঞাসা করতে পারে, কি করতে পারে বা এরকম। তো তার কথা ছিল যে এভাবে তো বলা যায় না ভাই, তবে আপনার মোটামুটি লাস্ট এই স্টেপে আপনার প্রফেশন আপনার রোল রিলেটেড কিছু না, আপনার ওভারঅল এইটাই দেখবে, আপনার মানে গেট আপ থেকে শুরু করে কথাবার্তা বা আপনার স্মার্টনেস, এই ব্যাপারগুলো। তো তারপর আমি গেলাম যে 3rd স্টেপে ডিরেক্টর ম্যামের কাছে। তো এখন কেন এই ব্যাপারটা হলো, জিনিসটা হচ্ছে যে প্রথম ভাইবাটাই আমার, তো অনেকটা হয়তো বা দেখে একটু যে ভাই কী প্রশ্ন করা যায় সেটা আমি তো একদম প্রথমেই। তারপর আবার ডিরেক্টর ম্যাম মানে বেশ বড় একটা অবস্থায় সেইখানে, আর আমাকে এইচআর ভাই বলেছেন যে 1 মিনিটের ভাইবা, সে বেশি সময় নেয় না, আপনি 1 মিনিটের মধ্যেই হয় রিজেক্টেড নইলে অ্যাকসেপ্টেড। তারপর আমি প্রথমেই যখন আমার, তো আমি ধরেন যে তাড়াহুড়া করে গেলাম, গিয়ে আমি তো অবাক হয়েছি যে আমি ঢুকছি, তো আমি সালাম দিব মে আই কামিন, বা আমি যখন মে আই কামিন ম্যাম বলছি উনি সাথে সাথে হ্যাঁ আসো, উনি সালাম দিয়ে বসছেন যে এরকম আসসালামু আলাইকুম। তো আমার কি ছিল যে মে আই কামিন ম্যাম বলার পরে আমি বলবো আসসালামু আলাইকুম, কিন্তু সেখানে তো আমার সাথে অ্যাডজাস্ট করে ওয়ালাইকুম আসসালাম বলে দেন উনি জিজ্ঞেস করলেন যে কেমন আছেন আমাকে, অথচ আমাকে বলা হয়েছিল যে ম্যাম সব ইংলিশে কোয়েশ্চেন করেন। তো এই যে উনি যে আমি মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি ইংলিশেই বলবো, সেইখানে যে হঠাৎ করে উনি বাংলাই করলেন, তো আমার কি তখন আমার মাথায় করতে হবে যে আমার অ্যাডজাস্ট করতে হবে যে না ইংলিশ না, আমার কিন্তু বাংলাতেই ওনার সাথে কনভারসেশন শুরু করতে হবে বা চালিয়ে যেতে হবে। তো ম্যাম জিজ্ঞেস করলেন কেমন আছেন, পরে আমি সাথে মানে উনি খুব স্পিডে কথা বলতেছেন যে সালাম দিয়ে কেমন আছেন, আমি তখন বললাম যে ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন। তো তখন ওখানে কিছু একটা ইন্টারভিউ হয়েছে, ওখানে মেইন ইন্টারভিউ আর কি ছিল আর কি, মেইন জিনিসটা হচ্ছে যে আমরা কিভাবে মানে কুইক রেসপন্স করতে পারি, এটাই হচ্ছে আমার যা মনে হলো যে তার টেস্ট করতেছেন উনি। এবং ওখানে তোমার মোটামুটি স্ট্র্যাটেজি কি মানে ওইখানে স্ট্র্যাটেজি ছিল যে আমি আগের থেকেই যে আমরা ভেবে যাই যে আচ্ছা এই টাইপের কোয়েশ্চেন হবে বা আদার্স, তো আমি যদি মোটামুটি 20-30টা কোয়েশ্চেনের কথা নিজে ভেবে নেই যে আচ্ছা এই টাইপের কোয়েশ্চেন এরকম হবে, তো ওইখান থেকেই আসবে।
কারণ যেহেতু আমার রোল রিলেটেড না, তো সেখানে সাধারণত কি থাকে, ইন্ট্রোডিউস ইউরসেলফ বা হচ্ছে তুমি 5 বছর পর পার্সোনালিটি বা সামথিং নিজে কোথায় যেতে পারে প্রেজেন্টেশন রিলেটেড তো জিনিস। তারপরে উনি আমাকে কোশ্চেন করলেন যে তুমি রাজশাহী যাবা কিনা, আমি বলি জি ম্যাম যাবো। পরে বললেন যে কেন যাবা, এই একটা কোশ্চেন। তখন আমি বললাম আমার হোম টাউন থেকে রাজশাহী দূরত্ব খুব বেশি না, রাজশাহী খুব ক্লিন শহর, প্লাস আমার যতবার গিয়েছি ভালো লেগেছে, এর জন্য তুমি তোমার মতো করে একটা অ্যানসার দিয়ে তুমি জিনিসটা। কিন্তু জিনিসটা হলো যে কুইকলি করতে হবে, বাবা বা একটু ফাম্বল করা এগুলো যাবে না, এই জিনিসটা ছিল র জিনিসটা খুঁজতেছিল আর কি। তো এই তোমার খুবই চমৎকার একটা জার্নি দেখলাম, তোমার স্ট্র্যাটেজি জানলাম। আশা করি অডিয়েন্সের জন্য এটা খুবই হেল্পফুল হবে যারা পুরো জার্নিটা জানছে। এখান থেকে কিছু জিনিস আমার কাছে মনে হলো অডিয়েন্সকে একটু শর্ট করে দিই। নাম্বার 1 বিষয় হচ্ছে গিয়ে যে ইন্টারভিউ দিতে যাব তার আগে আমাকে ওখানে কি কি ইন্টারভিউ হইতে পারে সেটা আমার জানা দরকার আছে আর কি। ঠিক আছে, যে আচ্ছা এই জিনিস হইতে পারে, আগে থেকে প্রিপারেশন নেওয়া দরকার আছে। রোল স্পেসিফিক হচ্ছে গিয়ে বা রোল রেসপন্সিবিলিটি যেগুলো থাকে, যেটিতে যেগুলো থাকে ওটার উপর বেস করে একটা প্রিপারেশন নিতে হবে। যে আচ্ছা ওখানে হয়তো বা জাভা স্ক্রিপ্ট নিয়ে কোশ্চেন করবে, আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, ওখানে প্রবলেম সলভিং নিয়ে হবে, ওটা নিয়ে আমি বেশি প্র্যাকটিস করি। কোনো জায়গায় হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজ ফোকাস হয় তার ল্যাঙ্গুয়েজের খুঁটিনাটি জিনিসপত্রগুলো দেখি, এগুলো রিলেটেড প্রিপারেশন না দরকার আছে। এরপর হচ্ছে গিয়ে যে ইন্টারভিউ দিতে যাই সেই ইন্টারভিউতে আমি আসলে কী পারি নাই সেটা আমার আগে ফাইন্ড আউট করে বাসায় আগে আসতে হবে, ওটা আবার শিখতে হবে, জানতে হবে। এভাবে করে আসলে ইন্টারভিউগুলো ভালো করতে হয় আর কি। এবং ইন্টারভিউতে অ্যাপ্লাই করার সময় দেখতে হবে যে আচ্ছা 3-4 বছরের এক্সপিরিয়েন্স পার্সন যে জায়গায় আছে ওই জায়গায় দিলে আমরা ডাকবে না। 0 to 2 ইয়ার্সের মধ্যে যেগুলো সেগুলো তো মানে অ্যাপ্লাই করলে অবশ্যই ডাকতে পারে আর কি। ওভারঅল আমার কাছে মনে হলো যে এটা একটা সামারি তোমার গল্প থেকে আর কি। আচ্ছা, সো এই যে তুমি ধরো এটা তো তোমার জব ক্র্যাক করার জার্নি শেয়ার করলা, তোমার লার্নিংয়ের স্টোরিটা বলো আর কি। আমি যতটুকু তোমার সাথে একটু গল্প করে শুনলাম যে তুমি বিএস কোড সেট আপ করতে গিয়েও হচ্ছে সাপোর্ট সেশনে যাওয়া লাগছে, এবং তারপর ওখান থেকে তুমি মানে এই পর্যন্ত আসছো। জিনিসটা একটু শুনি কী করছো। যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তো আমি হচ্ছে সেকেন্ড টাইমার ছিলাম। তো প্রথম বছর ব্যর্থতার পর তারপর করোনা পড়ে গেল 2020 সালে। তো খুব খারাপ সময় গিয়েছে, ধরেন বাসায় আটকা, তারপর ধরেন যে কোথাও ভর্তি হয়নি, বন্ধু বান্ধব সবাই মোটামুটি হয়ে যাচ্ছে। তো তখন আমি শুরু করলাম যে না, একটা ভালো জায়গায় তো ভর্তি হতে হবে। সো বাসায়ও সবাই খুবই মানে কি বলবো, তা বিষণ্ণ মন সবার, মানে সবাই কি এখন কি হবে এরকম টাইপের একটা বিষয়। তারপর যখন আমি এমবিএসটি সিএসসিতে আমার আসলো, তো অনেকদিন পর ধরেন আমার ফ্যামিলিতে একটা মানে খুশির মতো অবস্থা। তো আমিও মোটামুটি যে ঠিক আছে তাহলে সিএসসি দেখি কি হয়, এরকম একটা অবস্থা। তার আগে মোটামুটি ডিভাইস নিয়ে ল্যাপটপ চালানো হয়তো বা মোবাইল টোবাইল, কিন্তু কখনো প্রোগ্রামিং ওইভাবে করি নাই। তারপর আমি শুরু করলাম যে ছোটোখাটো বই টই পড়া, যে এই অবস্থা। তখন হাবুলদের জন্য প্রোগ্রামিং বা হাবলুদের জন্য প্রোগ্রামিং একটা বই আছে ঝঙ্কার ভাইয়ের, তো সেই জিনিসটা আমি তখন দেখেছিলাম কিছুদিন এরকম। সো দেন আমি যখন ক্লাস শুরু হলো, তারপর আমাদের বড় ভাইয়েরা ভার্সিটিতে তারা হচ্ছে ক্লাস নিতেন, তো প্রোগ্রামিংয়ের উপরে মেনলি যে বেসিক শিখাতেন, লুপ বা প্রবলেম সলভিংগুলো কি, প্যাটার্ন প্রিন্টিং করাইতেন কিছু। তারপর আমি ফার্স্ট ইয়ারের দিকে এই মোটামুটি একাডেমিকগুলোই করতাম। তো খুব একটা ধরেন মানে খুব বেশি ডিপে যাওয়া হয় নাই। তো আমি যখন সেকেন্ড ইয়ারে, তো তখন আমার একজন জুনিয়র মানে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তার একটা পোস্ট দেখলাম যে এরকম ফাইট্রন ইয়ার থেকে। তো আমি ওকে বললাম যে কিরে এইখানে কি কোর্স করস বা এটা কি শেখায়? তো সে আমার বললো যে ভাই খুবই ভালো, আপনি দেখেন এই জিনিসটা, কারিকুলামটা দেখেন। তখন আমি দেখলাম যে এরকম অবস্থা, ও ব্যাচ 3-তে ছিল। তো তারপর যখন দেখলাম যে ব্যাচ 4-এ এনরোলমেন্ট হচ্ছে, ওকে হচ্ছে ওই স্টুডেন্টটা কি হচ্ছে তোমার মানে ভার্সিটি থেকে আসার পর কি কোনো কন্টেস্ট দিছিল, প্রোগ্রামিং কন্টেস্ট দিছিল, আর হচ্ছে ভার্সিটিতে মানে শো হয়েছে কীভাবে যে সে ভালো করছে, এরকম কোনো কিছু শো হয়েছিল? আমার যতদূর মনে পড়ে ও মনে হয় প্রবলেম সলভিং ক্লাবে মানে জয়েন করতে পেরেছিল ওর ব্যাচের। তো সেইখান থেকে একটা পোস্ট ওর হয়েছিল। তারপর হচ্ছে আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ। তো তারপর আমি করলাম যে ঠিক আছে তাহলে আমিও দেখি, কারিকুলামটা তো ভালো লাগলো, কারণ আমি তখন বুঝতে পারি যে আমার বেসিকটা খুব একটা স্ট্রং না, আমি কোথাও খুব একটা আগাতে পারছি না প্রবলেম সলভিংয়ে, না আমার বেসিক তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে জয়েন করি। তো তখন পর্যন্ত আমি কোড ব্লকসেই কোড করা যতটুকু লাগে বা একটু ফাঁকি পাচ্ছিলাম, খুব একটা করতাম না প্রথম দিকে, যে হ্যাঁ ঠিক আছে ঘুরতেছি ফিরতেছি, মাত্র সেকেন্ড ইয়ারে উঠছি, দেখি কি হবে, দেখা যাবে না। সো তারপরে যে আমি যে বললাম যে বড় ভাইরা প্যাটার্ন প্রিন্টিং করাইতেন, তো তারা একটা শিট দিয়েছিলেন 100টা প্যাটার্ন প্রিন্টিংয়ের প্রবলেম ছিল।
আমি সেখানে 5-6টা করে যে শেষ, আর পারি না বা এরকম একটা অবস্থা, বেসিকগুলা পারতাম। দেন এই ফাইট্রনে যখন ক্লাস শুরু করলাম, শুরুতেই যখন মানে হলো যে সি দিয়ে শুরু করছেন যে এরকম বেসিক, তো বললাম যে ইজি তো, যে পারবোই তো, সি তো ততদিন শিখেছি। এরপর লুপ শুরু হলো, লুপ, এবং এখন প্যাটার্ন প্রিন্টিংটা আসলো। তো যেই প্যাটার্ন প্রিন্টিং আমার খুব কঠিন লাগতো, সেইখানেই দেখলাম যে একটা এমনভাবে ফর্মুলা দাঁড় করালেন, যে ইনস্ট্রাক্টর ভাই ছিলেন, যে এরকম এইভাবে আগাও, দেখবা হয়ে যাচ্ছে। যে এটা একটা ফর্মুলা, যে যতটুকু গ্যাপ থাকবে সেই অনুযায়ী আয়ের মান বা মানে ইটারেশনের মানটা বা ডিফারেন্সটা করবা, দেখবা হয়ে গেছে। এবং আমরা ওখান থেকে ওই জায়গা থেকে তোমার ভাইরা, বড় ভাইরা যে 100টা দিছিল পেন্ডিং, ওইটা কি করতে পারছিলা? আমি করে ফেলেছি। আচ্ছা। তো তারপর আমি মানে তখন বুঝলাম যে আসলে প্র্যাকটিস ডে এর প্রবলেমগুলো করতাম, বা তখন বুঝতাম যে আসলে মানে শুধু মানে পড়লেই তো আর হবে না, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তো তারপর আসলে ভিএস কোড সেট আপ করতে হবে এখন, যে ভিএস কোডে সব ভাইরা কাজ দেখাচ্ছে বা এরকম। তো আমি ভিএস কোড সেট আপ দিতে গেছি, ওটা হচ্ছিল না, মানে কোনো কারণে আমি পারতেছি না। মানে আমি ডাউনলোড সিম্পল একটা জিনিস। তো তখন আমি বললাম যে ভিএস কোড সেট আপ দিতে পারছি, এটা কেমন ব্যাপার, মানে কাকে বলবো? স্কুলের ইউনিভার্সিটি বন্ধু বান্ধবদেরও সহজে বলা যায় না, কারণ এটা সহজ একটা বিষয়, লজ্জার বিষয় না, যে কিরে তুই ভিএস কোড সেট আপ দিতে পারিস না, এরকম। হ্যাঁ, প্রোগ্রাম। তো তখন আমি বললাম যে নিজেই ট্রাই করি, তো অনেক ট্রাই করে হচ্ছে না। তো তারপর আমি বললাম যে সাপোর্ট সেশনে যাই, দেখি কি আছে এখানে। সো তার আগে একটা সাপোর্ট সেশন আমি করেছিলাম, সেই কারণে মজার ঘটনা ঘটছে যে, তো সাপোর্ট সেশনে আমি জয়েন করেছি, তো আমি ক্লাসটা করতেছি, তখন আমি বন্ধের দিন ছিল, ক্লাসটা করতেছি। তো আমার হেডফোন লাগানো, হেডফোনের যে একটা কম্পিউটারে লাগানো, তো আমি তো জয়েন করেছি, তো আমি লিখেছি যে আমার এই প্রবলেম, আমি এটা বুঝতে চাচ্ছি, দিলাম। তো আমাকে মিটিংয়ে নিল। সাপোর্ট সেশন কয়বার হইতো তখন? তিন বেলা হইতো তখন 3 বেলা হইতো। সকালে একটা হইতো, দুপুর বিকালে একটা, রাত্রে একটা। তো দেন আমি করলাম যে জয়েন করেছি, আচ্ছা ঠিক আছে। তো ভাই বসে আছেন, আরেকজনকে বুঝালেন, ভাই দেখলাম। তো আমি বলি আমাকে আর ডাকে না কেন, বা এরকম কি ব্যাপার, আমাকে ডাকতেছে না। তো আমিও বসে আছি 5 মিনিট, মানে ওইখানে শুধু মানে সাপোর্ট সেশনের ভাইয়ের দেখা যাচ্ছে, শুধু আমি আর উনি। আমি বলি হয়তো ভাই ব্রেক নিছেন বা এরকম কিছু। এরপর দেখি আমি যে অডিওতে মানে ইয়ারফোনে যে একটা দিয়ে রাখছি, আমরা সাউন্ড তো আমার তো কানে ইয়ারফোনটা নাই। তো ভাই ওইখান থেকে বলতেছে যে ভাই আপনি কি শুনতেছেন, এরকম শুনতেছেন? তারপর আমি বলি সরি ভাই, এরকম। তো ভাই কিন্তু 5 মিনিটে বসে আছেন, মানে দেখতেছেন উনি যে আমি আসি বা এরকম। তো ভাই একদম সবার শেষে যে এরকম ক্লোজ হয়ে যাওয়ার কথা হয় নাই। তো সে মানে বসে আছে যে আমি আসছি, যেহেতু সে শেষ দেবে তারপরই। তো আমি তখন সরি ভাই যে এরকম অবস্থা, না ভাই সমস্যা নেই। তো আমি তখন বললাম যে এতে কি ব্যাপার, আমার কিছু বলতেছেও না, আমি তো ভাবছি যে এখানে বলবো কি ভাই আপনার নাই, কমন সেন্স নাই। হ্যাঁ, এরকম অবস্থা। তো তখন একটু মানে করলাম যে না, আচ্ছা এটা একটা নিজের মানে বোকামি করলেও এখানে করা যায়, ঠিক আছে। তখন আমার মনে হলো যে ঠিক আছে, সাপোর্ট সেশনে যাই তো ভিএস কোডের ইটার নিয়ে। তো তারপর আমি ভাইকে বললাম যে ভাই আমি মানে লিখলাম যে ভিএস কোড সেট আপ দিতে প্রবলেম হচ্ছে। তারপর ভাই আমাকে মিটিংয়ে দিলেন। তো ভাই বললেন যে ভাই আপনি আবার নতুন করে ডাউনলোড দেন। মানে একেবারে ধরো তোমাকে একবারে ধরে আবার জিনিসটা করে একদম মানে ভিএস কোডের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড দেন। তো ডাউনলোড হইতে উনি বললো তাহলে আমি আর 2টা প্রবলেম সলভ করে দিই, তারপর আপনি আপনারটাই আছে। আমি বললাম জি ভাই অবশ্যই। তারপর ডাউনলোড হলো, ভাইকে বললাম, বললে যে ভাই আপনিই করেন, সেট ইনস্টলে যান এরকম। তারপর দেখলাম যে আমি যদি বারবার নিজে যে করতে গেছি, সেইখান থেকে এনভায়রনমেন্টের প্রবলেম হওয়ার কারণে আমার কোনো কোড রান হচ্ছে। তো ভাই বললো যে আপনি এটা ডিলিট করেন এভাবে। খুব ঠান্ডা মাথায় একেবারে, মানে মোটামুটি আমি ওই দিন সাপোর্ট সেশনে কতক্ষণ 15 মিনিটের মতো জাস্ট শুধু নিজে বসেই ছিলাম, এরকম অবস্থা যে আমার প্রবলেম নিয়ে। সাপোর্ট সেশন যাওয়া হয় তো রেগুলার বেসিসে? হ্যাঁ রেগুলার বেসিসে আমি মনে করি যে আমার লার্নিং পাথে ক্লাসের পাশাপাশি সাপোর্ট সেশনের সমান গুরুত্বপূর্ণ। তার কারণ আমি বিভিন্ন সময় পিছিয়ে যাইতাম, আমার অনেক সময় এমন হইতো যে ক্লাসের টাইমটা হচ্ছে না, বা ইউনিভার্সিটি বিভিন্ন কাজের মাঝে আসলে ওইভাবে যে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়া, সেটা অনেক সময় হতো না। তো কি হতো যে আমি কনসেপচুয়াল ক্লাসগুলো করতাম, এরপরেও কিছু গ্যাপ থেকে যেত, বা হয়তো বা প্রবলেম পড়ছি একটা, ওটা আগের, যেমন ধরেন বর্তমানে আমি কোর্সে পিছানো, তো আমার সাপোর্ট সেশনে তো সবাই মানে নতুন
জিনিসটা বা বর্তমানের জিনিসটা জিজ্ঞেস করতেছে, কিন্তু আমার হচ্ছে 1 সপ্তাহ আগের পড়াটা। তো সেইখানে আমি গেতাম যে ভাই আপনি একটু জিনিসটা মূল কথা হচ্ছে পিছায় গেলে স্টুডেন্টকে সাপোর্টটা আমি পেয়েছি। তো এরপর আমি করলাম যে ঠিক আছে এই VS কোডের সেটআপের পর যে আমি তখন থেকে চেষ্টা করলাম যে আমি রেগুলার সাপোর্ট সেশনে কি কি সুবিধা নিতে পারি। তো যেহেতু 3 বেলা ছিল, সাধারণত ইউনিভার্সিটি থাকলে আমি রাতের বেলার সাপোর্ট সেশনটা নিতাম। তো রাত 8টার দিকে মনে হয় শুরু হতো তখন। তো এরপর আমি মানে যখন আমি ইউনিভার্সিটিতে এমন একটা পর্যায়ে ছিল আমার মানে একাডেমিক অবস্থাটা বা কিছু সমস্যার কারণে যে এমন হয়তো ভাবছিলাম হয়তো আমার এক সেমিস্টার ড্রপ হয়ে যাবে বা এরকম। সো তখন মানে আমার কোর্স থেকে আরেকটু পিছিয়ে গেলাম, মেন্টালি খুবই মানে ডিস্টার্ব একটা অবস্থা বা একটু হতাশায় আছি। ফ্লোতে ছিল না, ফ্লোতে ছিলাম না, পিছিয়ে প্রায় সময়। তো তখন আপনার একটা মেল আসলো, একটা মেলে যে বা ফোনও দেওয়া হয়তো তখন। তো তখন যে ফোন দিয়ে যে ভাই আপনি তো পিছানো বা আপনার কি হয়েছে বা এরকম, মানে তারাই খোঁজ নিতেছে এই তোমার কি হয়েছে, তুমি কেন কোর্সের ফ্লোতে নাই। তো আমার তো প্রথমে যে কি ভাই উনি আবার জিজ্ঞেস করতেছেন এরকম কি বলবো। পরে ভাবলাম যে আসলে উনাদের কাছে তো মিথ্যা বলে লাভ নাই, কারণ বললাম যে ভাই এরকম এরকম ঘটনা, তো হচ্ছে আমি এই কারণে কোর্সের ফ্লোতে নেই। তখন বললো যে ডিসকর্ডে একটা লিঙ্ক দিল ইমেল করে, এই ডিসকর্ড গ্রুপে জয়েন করো। তখন জয়েন করলাম, দেন একটা রুটিন করে দেওয়া হলো আমাকে যে তুমি এই দিন এই মডিউলগুলো শেষ দিবা, এই দিন অ্যাসাইনমেন্টটা জমা দিবা, এইভাবে করে তুমি বর্তমান ফ্লোতে আবার ফিরতে পারবা। সো ওইটা আমি করা শুরু করলাম। এবার তাও যখন কিছু হচ্ছে না, তখন আমাকে বলা হলো যে ঠিক আছে তোমার এই ভিডিওগুলো আগে দেখো বা কনসেপচুয়াল সেশনটা দেখো, তারপরে এই ভিডিওটা তাহলে হয়ে যাবে। মানে সুন্দর করে গুছানো যাচ্ছে, মানে স্টুডেন্ট যত প্রকার সমস্যা থাকুক না কেন একটা সলিউশন বের করে একটা জায়গায় যাতে স্টুডেন্ট ফ্লোতে ফিরতে পারে এরকম একটা সলিউশন করে দেয়। আর মজার ঘটনা শেয়ার করি যে স্টুডেন্টকে ফোন করার বিষয়টা, স্টুডেন্টকে ফোন কল করার কারণে কিন্তু অনেক স্টুডেন্ট ব্লকও করে দেয়। কারণ সে তো বলছে ভাই আমি করবো, কিন্তু করতে পারতেছে না বা করতেছে না। তো আমাদের টিম থেকে বা ফাইটারের টিম থেকে কিন্তু ওখানে আবার কল দিয়ে যে আসে সে করতেছে কি না, ঠিক আছে। এখন এরকম হয় অনেক স্টুডেন্ট ব্লক করে দেয়, এরপর হচ্ছে তার সাথে যোগাযোগ করার ওই থাকে না। তো এরকম অনেক ঘটনাই ঘটছে আর কি। আমি আর কি ভাবতাম যে ওই যে কলটা আবার আসবে ওই চিন্তা করে করতাম যে কিছু না কিছু কাজ তো করতে হবে আমার, তাহলে কি বলবো যে এরকম অবস্থা, এই কথা চিন্তা করাটাকে ব্লক করে দেয়। তো আমি তারপর ধরেন যে বাসায় যে ভর্তি হইছো একটা জায়গায়, ওইখানে কি অবস্থায় আছো বা সেখানে কি শিখতেছো, বা ইউনিভার্সিটি বন্ধু বান্ধবদের বলছে হয়তো বা যে এই কোর্সে তো করছি খুব ভালো, তো তারা জিজ্ঞেস করে যে এই কত দূর গেছো বা কি শিখাচ্ছে, তো সেইগুলোর জন্য হলেও কিছু কিছু করতে হবে। তো আমি একটা কাজ করতাম ভাই, সেটা হচ্ছে প্রতিদিন বসতাম, 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক, আমি চেষ্টা করতাম যে বসার না ধরি কোনোদিন বাইরে। তো তখন দেখা যায় আরো বেশি পিছিয়ে গেছে, কারণ তখন আমাকে তো বুঝাইতে হবে আমার ব্রেনে যে না এই কাজগুলো আমার করতে হবে। তো আবার যদি না করি ফোন আসবে ভাই করছেন কিনা যে ভাই কি অবস্থায়, ধরেন একদিন ফোন দিছে বা 1 সপ্তাহ পরে আবার ফোনটা দিবে, 1 সপ্তাহ কিছু না কিছু কাজ তো করতে হবে আমার। তো সেই তাগিদেই আর কি কিছু আগানো হতো। তারপর আরেকটা জিনিস ট্রাই করতাম, সেটা হচ্ছে যে মানে সাপোর্ট সেশনগুলায় যে ভাই এই কাজগুলো তো করানো হয়েছে বা এটা কিভাবে আমি আর তাড়াতাড়ি শেষ দিতে পারি। তো সেখানে আবার বলে দিত যে ভাই এই কাজগুলো করানো হয়েছে, আপনি সর্বোচ্চ এই ফাংশনটা ইউজ করে অ্যাসাইনমেন্টটা করতে পারবেন। বা আপনি তখন আবার একটা ব্যাপার খুব ভালো ছিল, আমি যেটা পার্সোনালি মনে করি, সেটা হচ্ছে যে ভিডিওগুলো দেওয়া থাকতো সেই ভিডিওর উপর বেসিস করে আপনার প্রবলেমটা সলভ করতে হবে। আপনি এআই থেকে সলভ করবেন, আপনি মানে অন্য কোথাও থেকে বা কাউকে দিয়ে সলভ করবেন, তা চলবে না। হলে তো তখন কি তখন ব্যান করে দিত, তখন ব্যান করে দিত। আমার কখনো ব্যান খাইতে হয় নাই বা এই না, কিন্তু জিনিসটা হচ্ছে আরেকজন দেখছি তো আমি দেখছি যে ব্যান হয়েছে, আমি মানে ব্যান খাইতে দেখছি, এবং তখন আমি বুঝলাম যে আসলে জিনিসটা খুবই স্ট্রাকচার, যে তুমি শুধু পরীক্ষা দিবা মানে এবং মানে এটা অনলাইন যে এই জন্য যে এটা কপি করে সাথে এটা হয়ে যাবে জিনিসটা এরকম নয়, এটা পুরো ভার্সিটির মতোই বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মতোই কপি করা যাবে না, যা শিখছো সেগুলোর উপর দেখে দাও। আরেকটা খুব ভালো ব্যাপার আমার লাগছে, সেটা হচ্ছে যে আমরা একটা মডিউল শেষ করলাম, ওইটা শেষ করার আগ পর্যন্ত নেক্সট মডিউল পাওয়া যাবে না। অনেক সময় কি হয় যে আচ্ছা হয়ে গেছে ওকে নতুন মডিউলেরই সবাইকে দিতে, তাহলে কিন্তু আমার কোনোদিনই আগের মডিউলটা দেখা হবে না, কোনোদিনই হয় না। তো আমার একটাই থাকে যে তাহলে তাতে এটা শেষ করি বা এরকম। ডাটা স্ট্রাকচার শেষ না করে আমি অ্যালগরিদম কেন করব, আমার হচ্ছে এই ব্যাপারটা। বা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম না করে ডাটাবেজে চলে গেছি, তো আলটিমেটলি আমার কোনো লাভ হচ্ছে না।
সো তারপর আমি হচ্ছে গেলাম যে এইভাবে আগানো হলো, তারপর আবার একটু পিছিয়ে পড়লাম যে ঠিক আছে, মানে আমি মোটামুটি ফাঁকিবাজ ছিলাম, মিডল বেঞ্চার ব্যাক বেঞ্চার যা বলে আর কি। তো খুব একটা মানে পিছাইতাম বলতে এরকম যে যতটুকু সময় দেওয়া লাগে ততটুকু দিতে পারছি না, কিন্তু দিচ্ছি, মানে লাইনে আছি। হ্যাঁ, বা খুব বেশি পিছানো না যে এমন যে সে 6 মাস আগে গেছে আমি হচ্ছে 6 মাসে, তা না, আমি মোটামুটি মানে থাকতাম, মানে চেষ্টা করতাম ওই পেসে যাওয়ার। দেন আবার যে ভাই আপনি আবার পিছিয়ে পড়ছেন না, আমি কই যে না সমস্যা নাই ভাই, আমি হচ্ছে এই কারণে আমি আসবো। ভাই কোনো ব্যাপার না, আপনি হচ্ছে করেন, মানে ভাইদের সাথে হয়ে গেছে, ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে যে ভাই, কারণ তখন আমি অনেক পার্সোনাল প্রবলেমও শেয়ার করতেছি যে ভাই আচ্ছা এই কারণে পিছিয়ে যাচ্ছি, বা আমি এই কারণে ভাই হতাশ অবস্থায় আছি। তবে ভাই তাহলে আপনি করেন। আবার হচ্ছে তারা ইমেল করে আমাকে ওই যে লিস্ট দিয়ে দিল যে এরকম এই ভিডিওগুলো দেখেন, তারপরে অ্যাসাইনমেন্টটা শেষ করেন। তারপর আবার ফ্লোতে আস্তে ধীরে আসলাম। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার আমি আমার কোর্সের জার্নিতে যেটা খুব ফিল করেছি সেটা হচ্ছে যে ক্লাসগুলো কেন দেখা দরকার। কারণ এই ক্লাসের মাঝখানেই না এই যে ভাইয়েরা মোটামুটি জব প্রিপারেশন বা কী টাইপের প্রশ্ন আসে ওইখান থেকে আস্তে আস্তে ধারণা দেওয়া শুরু করছেন, বা এই যে লিড কোডের নাম শুনছি ওইখান থেকে, বা প্রবলেম সলভিং কী কী ব্যাপারগুলো, বা আরও কিছুই থাকে না যে এই ডকুমেন্টেশন পড়া, যে আপনারা মানে শুধু টিউটোরিয়াল না দেখে ডকুমেন্টেশন পড়েন বা প্রবলেমগুলো নিজের হাতে করা শুরু করেন। আবার হচ্ছে এই টাইপের ইন্টারভিউ কোশ্চেন আসতে পারে, সেগুলো প্রিপারেশন নেন, এরকম জিনিসপত্রগুলো থাকে। পরে আমাদের প্রবলেম সলভিংয়ের যেই কাজগুলা, বা মানে সাধারণত আমরা কি করি যে শুধু কোড করলাম, কিন্তু ইন্টারভিউতে যে একটা বেসিক ডেফিনিশনও ধরতে পারে যে এই জিনিসটা কি, বা এটার পূর্ণরূপগুলো বলেন তো, বা যে ওপি চারটা স্ট্রাকচার এক্সপ্লেন করেন, এই জিনিসগুলো আমাদের ওইখানে শুরু হইলো যে করা, লিখে হচ্ছে কি জমা দিতে হয়। লিখে তখনও ওইভাবে লিখে জমা দেওয়া কিছুটা, মানে একদম মানে পুরোটা থিওরিটিক্যাল থাকে না, বা পুরোটাও কোড থাকে না, মানে মিক্স থাকে। তারপর আমি ধরেন যে এইভাবে আগাতে থাকলাম। তারপর আমার যে ওপিডিএস এই জিনিসগুলো শেষ হলো, তখন আমি মোটামুটি যে ঠিক আছে একটা তারপর শুরু হলো জ্যাঙ্গো রেস্ট ফ্রেম। তখন হচ্ছে রেস্ট এপিআইটা করানো হইতো আমাদের। তো তখন থেকে আমি মেনলি পাইথনের শুরু করলাম, যে আমার তো তাহলে পাইথনটা ভালোই লাগতেছে, প্লাস পাইথনে তো অনেক লাইব্রেরি, যে পাইথন ইউজ করলে তারপর আবার সামনে ইচ্ছা ছিল যে ডাটা সায়েন্স রিলেটেড কোনো যদি করি, এই জন্য ফাইথনের AIML এ আমার পরবর্তীতে ভর্তি হয়। আচ্ছা, ফাইথনের AIML যেহেতু চলে আসলো আর কি, তো সেটা মানে ওইখানে আসলে কি কি শিখতেছো আর কি? এখনো তো রানিং চলতেছে? হ্যাঁ, এখনো রানিং চলতেছে। সেইখানে আমাদের প্রথম সেমিস্টারে ছিল যে মানে প্রথম যে মডিউলগুলো ছিল যে পাইথন ল্যাঙ্গুয়েজটা, মানে এই প্রোগ্রামিং পাইথন, মানে পাইথনটা আসলে মেশিন লার্নিং বা এআই প্রোগ্রামিং এ কি কি কাজে লাগে ওগুলো। তারপর আমাদের ডাটা প্রি প্রসেসিং, তারপর ডাটা ক্লিনিং, মানে যেই জিনিসগুলো। তারপর আমাদের শুরু হলো মেশিন লার্নিং এর বেসিক থেকে, যে একদম মানে মেশিন লার্নিং অ্যালগরিদম কোনটা কিভাবে আসছে, কি কি ইউজ, বা মানে একদম গোড়া থেকে শুরু করা, পুরো স্ক্র্যাচ থেকে। হ্যাঁ, স্ক্র্যাচ থেকে। বা এমন হয় না যে শুধু আপনি মানে এই অ্যালগরিদমটা বা এই মডিউলটা আমি রান করে দিলাম, ঠিক আছে, তা না, যে কেন আসতেছে, বা একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। যেমন একটা উদাহরণ হিসেবে এরকম হয়তো আমি কাজ করতে গেলে শর্ট ফাংশনটা ইম্পোর্ট করে কাজ করতে হয়, কিন্তু শর্ট ফাংশনটা কিভাবে কাজ করে ওইটা যেমন শেখা, ঠিক একই রকমভাবে এখানে হয়তো আমি একটা KNN অ্যালগরিদম ইম্পোর্ট করে কাজ করতেছি, ওরকম না, KNN এর একেবারে ডিটেইল ইনটিউশন, অ্যালগরিদম কিভাবে কাজ করে, কোডিং থেকে শুরু করে সকল কিছু দেখাচ্ছে। থিওরি কোড এই দুইটা জিনিসেরই খুব ভালো একটা ব্যালেন্স। তারপর ডিপ লার্নিং মডিউল শুরু হলো, এবং ডিপ লার্নিংয়ে আমাদের যে মানে আমাদের 4-2-তে একটা কোর্স ছিল, হচ্ছে আমাদের এই আপনার নিউরাল নেটওয়ার্ক এন্ড মেশিন লার্নিং। তো নিউরাল নেটওয়ার্কের বেসিকটা আমার ওইখান থেকে হয়ে গেছে, এবং খুব ভালো মতো আমার এটাই ছিল। আচ্ছা, এখানে একটা ভালো কথা মনে পড়ছে, এই যে তুমি DFA শিখছো, ওপিসি ডাটাবেস শিখছো, এই যে জিনিসগুলো আছে এগুলো তোমার ইউনিভার্সিটিতে কাজে লাগছিল? হ্যাঁ, অবশ্যই। ধরেন যে ডাটা স্ট্রাকচারের যে ব্যাপারটা আমার তা কোর্স শুরু হওয়ার আগে ডাটা স্ট্রাকচার কোর্স হয়ে গেছিলো, কিন্তু অ্যালগরিদম ডাটাবেসটা আমি এখান থেকে বেশ ভালো একটা স্বচ্ছ ধারণা হয়ে গেছে। এক্সাম কি মানে কি বেনিফিট হয়েছে এটা এখানে করে? বেনিফিট বলতে যেমন আমরা সাধারণত এক্সাম কোশ্চেনগুলো ইউনিভার্সিটিতে কি হয়, অনেক সময় মনে হয় যে মুখস্থ করে দিয়ে দাও শুধু, তো যখনই একটু কোশ্চেন ঘুরিয়ে দিবে তখন কিন্তু আমি পারবো না। কিন্তু সেখানে আমার কি হয়েছে যে আমি মোটামুটি পুরো ভিতরটা জানি যে রেজাল্টটা কেমন ছিল। রেজাল্ট বেশ ভালোই বলা যায়, যে মানে যেই গ্রেড আশা
করছি, ভালো হয়ে নাম্বারটা শেয়ার করা 3.5 প্লাস ছিল দুইটাতেই। তো মোটামুটি মানে এটা মোটামুটি হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে এখানে কোর্স করে কেন ইউনিভার্সিটির এক্সামটা আমার ভালো হয়ে গেছে। আমার একাডেমিক কোডিং এর নিয়ে আমার আর পেন খাইতে হয় নাই, বিশেষ করে ল্যাবগুলা মোটামুটি করতে পারতাম বেশ ভালো মতো। এরপর আমার যখন AIML এর যে ব্যাপারটা বলতেছিলাম যে ওখানে কি রেজাল্টটা কেমন ছিল, সেটার রেজাল্ট এখন আমি পাই নাই, তো সেটা আমি বলতে পারবো যে তবে পরীক্ষা ভালোই দিছি আর কি। তো জিনিসটা হচ্ছে যে যখন আমি AIML করতে গেলাম তখনও কিন্তু আমার ডাটা স্ট্রাকচারের নলেজটা লাগে বা অ্যালগোরিদমের ডিএস এর নলেজটাও সেইখানেও আমার কিছু কিছু জায়গায় লাগতেছে যে আচ্ছা যে এইভাবে মানে যখন আমি ডিপ স্ক্র্যাচ থেকে দেখতে যাই তখন কোথায় আমার একটা লুপ রান করে এই কাজটা হচ্ছে, কিভাবে সার্চিংটা করতেছে বা এই জিনিসগুলো তখন আমার মোটামুটি ইউজফুল। তো তোমার ধর্ম করে এই যে তুমি শিখছো, লার্নিং শেয়ার করলা, এক্সপিরিয়েন্স শেয়ার করলা, তুমি হচ্ছে গিয়ে জবের এক্সপিরিয়েন্সও শেয়ার করলা, তো তুমি যে লার্নিংটা করছো এই লার্নিংটা আদৌ কি তোমার জব ক্র্যাক করতে হেল্প করছে কিনা বা কতটুকু হেল্প করছে, কোন কোন জায়গায় তোমার আসলে এটা কাজে লাগছে এই ফাইটনের জার্নি, লার্নিংয়ের জার্নির সাথে তোমার জবের ইন্টারভিউ ক্র্যাক করা বা জব পাওয়ার বিষয়ে? আমি বলবো যে আমার মানে ম্যাক্সিমাম যে এই ক্রেডিটটা সেটা আসলে কোর্সেই যায়, এই ফাইটনের কোর্সে। কারণ হচ্ছে প্রথম যে ব্যাপারটা যে আমার প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা আমার ভিডিও দেখা, প্র্যাকটিস করা এগুলো যাচ্ছে। তো আমার যখন একটা চাপ আসবে যে আচ্ছা তাড়াতাড়ি করে তো করতে হবে বা এই জিনিসটা, তখন এই যে একটা লোড সামলানো যে আগামীকালই আমার ভাইবা আমি কিভাবে করব, তো ততদিনে প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা সময় দেওয়া কিন্তু আমার প্র্যাকটিস হয়ে গেছে, যে হ্যাবিট হয়ে গেছে যে এই জিনিস যে কোনো কিছুতে 5-6 বা যদি ধর আমি 1 ঘন্টা নাও দিতে পারি, মানে হয়তো 4-5 ঘন্টা নাও দিতে পারলাম বা আমি দিনে 1 ঘন্টা দিতে পারলাম, তখন আমি কি করতাম যে আমার তো প্রতিদিন নতুন নতুন কিছু টপিক শেখা হচ্ছে, তো আমি তখন একটা নোট রাখার চেষ্টা করতাম যাচ্ছে এইভাবে কাজ হচ্ছে। তো এই জিনিসটা যদি রাখি তখন আমি নিজের নোট বোঝার মতো সুবিধা আর কোথাও নাই। নিজের যদি একটা পার্সোনাল নোট থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা আমার জন্য। সো সেইখান থেকে আমি মানে কুইকলি রিভাইজ করতে পারতাম বা এরকম। তো ওভারঅল কোন কোন জায়গায় আসলে তোমার হেল্প হয়েছে, বা এই যে ধরো মানে স্পেসিফিকভাবে যে আমি কোর্সে এটা শিখছিলাম ওইটা আমার ইন্টারভিউতে কাজে লাগছিল, এই জায়গায় কোন কোন জিনিসপত্রগুলো আছে? যদি বলি যে কোন টপিকগুলো সবচেয়ে বেশি হেল্প হয়েছে আমার ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম আর ডাটাবেসে। কারণ এত ডিপলি পড়ানো হয়েছে যে আমাকে যাই কোয়েশ্চেন করা হয়, যদি আমি এমনও হয় যে আমি ওটা ডেফিনেশন বলতে পারবো না, কিন্তু আমি ইউজ করছি এবং কেন ইউজ করছি, আমার কেন এই জিনিসটা সুবিধা দিচ্ছে, এই ব্যাপারটা আমার হয়ে গেছে। কারণ কোর্সের মধ্যে আমরা মানে থিওরি এবং কোডের খুব ব্যালেন্সড একটা লার্নিং পেয়েছিলাম, যে আমি এই জিনিসটা আচ্ছা এইখানে এই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যে এইভাবে আমার টেবিলটার মধ্যে এইভাবে ট্রিগারটা ইউজ হয় বা এইভাবে আমি মানে কোয়েরিগুলো রান করি এই টেবিল থেকে। তো যখন এটাই তো দরকার, প্র্যাকটিক্যাল নলেজটা দরকার, আমি ইমপ্লিমেন্ট করতে পারি কিনা আর কি। আর যেমন ধরেন যখন আমার রিটেন এক্সাম আসে, তো আমরা কিন্তু অলরেডি কোড মানে লিখে এআই ছাড়া, কারণ আমার এআই ইউজ করলে ব্যান খেয়ে যাবো, তো এআই ছাড়া নিজের লেখাটা মোটামুটি প্র্যাকটিসে হয়ে গেছে। সো এই জিনিসটা ছিল। তারপর আমার হচ্ছে থিওরিটিক্যাল যদি কোনো কোয়েশ্চেন আসে, যেমন ধরেন কোনো ডাটা স্ট্রাকচারের বা কোনো সার্চিংয়ের দুইটা ডিফারেন্স আসলো, তো আমরা কিন্তু অলরেডি এটা পড়তেছি, যখন আমাদের ভাইয়ের ক্লাস নিচ্ছে ভাইয়েরা, তখন ওনারা কী করতেছে হোয়াইট বোর্ডে কিন্তু লিখতেছে যে এই কারণে এটা লাগবে, এই কারণে কোনো কোড কিন্তু তারা হোয়াইট বোর্ডে লিখতেছে, তারা ওই থিওরিটিক্যাল পড়াগুলো। সো খুব ব্যালেন্সড একটা ইয়ের জন্যই আমি মনে করি যে আমার চাকরি পাওয়ার এটা দ্রুত হয়েছে আর কি। তো আমরা পডকাস্টের প্রায় শেষে চলে আসলাম। থ্যাংক ইউ তুরুজের সময় দেওয়ার জন্য। দুইটা বিষয় আর কি একটু শেয়ার করো। প্রথমত হচ্ছে তুমি শেয়ার করতেছিলে যে তুমি ইউনিভার্সিটি বড় ভাইদের সাথে নেটওয়ার্কিং করছো, তো এটা অনেক ইম্পর্টেন্ট, এইটা কীভাবে করছো এই ঘটনাটা শেয়ার করো। আর আরেকটা হচ্ছে গিয়ে শেষের দিকে তোমার অডিয়েন্সের জন্য কোনো যদি অ্যাডভাইস থাকে সেটা দিও আর কি। সো তোমার এই গল্পটা শুনি আর কি, যে কীভাবে তুমি ইয়ে করছো আর কি। এটা হচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হইলাম। তো তখন বড় ভাইদের সাথে বিভিন্ন কারণে যোগাযোগ করতে হয়, তো তখন তারা 4th ইয়ারে পড়ে বা 3rd ইয়ারে পড়ে এরকম বড় ভাইদের সাথে। সো আমি আস্তে আস্তে যখন তাদের সাথে যোগাযোগ শুরু করলাম বা হয়তো বা যে খেলতে গেছি একসাথে, যে ভাইয়ের সাথে কন্ট্যাক্টটা হলো, বা পরবর্তীতে দেখলাম যে ভাইয়েরা আস্তে আস্তে জব পাওয়া শুরু করলেন, তো তাদের কাছে তখন জিজ্ঞেস করতাম যে ভাই কিভাবে জব পাবো বা কী কী প্রিপারেশন নিতে হয়, তারাও কিছু তারা ধারণা দিলেন, প্লাস কোর্স থেকে আমার তো ধারণা হচ্ছেই। তারপর একটা খুবই মজার ঘটনা হচ্ছে যে আমি তাদেরকে, যেমন কোনো বড় ভাই কি হয় যে মানে আমাদের সিএসসি ফিল্ডে তো সার্টিফিকেট খুব একটা ম্যাটার করে না, যদি স্কিল হয়, তো তারা অনেকেই সার্টিফিকেট তুলেও না বা লাগে না তাদের।
কিন্তু যখন তারা বের হয়ে গেছে 3-4 বছর পর, তখন মনে হয় যে আচ্ছা সার্টিফিকেটটা তুলি, কোনো একটা কাজে হয়তো বা লাগতেছে বা এরকম। তো তারা তো আর ইউনিভার্সিটিতে আসতে পারতেছে না, এটা লেন্দি প্রসেস, 2 দিনের মতো সময় লাগতেছে, বা বিভিন্ন জায়গায় গিয়ে সাইন নিতে হচ্ছে বা ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। তো তখন মানে আমি মোটামুটি ওই কাজগুলো আমি করে দিতাম, যে ঠিক আছে যে ভাই বড় ভাইদের সাথে সম্পর্ক বা তাদের সাথে হয়তো দেখা হওয়ার কথা না, কারণ সাধারণত কি হয়, এক দুই ব্যাচ বড় ভাইরা কিন্তু ততদিনে জব পেয়ে খুব একটা হাই পজিশনে যায় না, কিন্তু যারা 4-5 বছর বড় বা আরো বড়, তাদের কিন্তু তাদের সাথে একটা কমিউনিকেশন থাকে, তারা হচ্ছে তো ওই ক্ষেত্রে তুমি কোনো হেল্প পাইছো? আমি আমার ফার্স্ট ইন্টারভিউটাই একজন বড় ভাইয়ের রেফারেন্সে দিতে পেরেছিলাম। এই যে নেটওয়ার্কিং এর পাওয়ার এই জিনিসটাই, যে মানে তো ভাইয়ের কাছে সিভি দিছি, তো উনি ইন্টারনালি করে দিচ্ছেন যে ঠিক আছে একে কিভাবে ডাকা যায় বা এরকম। প্লাস আমি যখন সিভি অপটিমাইজ করা শুরু করলাম, এটিএস ফ্রেন্ডলি করতে হবে বা এরকম, তখন আমি কিছু জানতাম না। আমার প্রথম সিভি ছিল সুন্দর করে আমার একটা ছবি দেওয়া, এই কালার, এইটা সেটা নানা রকমের, মানে মনে হচ্ছে আমি একটা মানে কি বলবো, মানে অনেক সময় থাকে না যে মানুষজন বিয়ে শাদীর সিভি দেয়, সেরকম একটা ব্যাপার। কিন্তু আমি তারপর যখন ভাইয়ের কাছে যাই, তখন ভাই বললো যে এইভাবে সিভি হবে না। তো তারপরে আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে, মানে আরেকটা বড় ভাইয়ের সিভির নিলাম, টেমপ্লেট নিলাম, তারপর আমি ওইভাবে আমার সিভি, তো ওই সিভিতে আমি সব যে কলগুলো পেয়েছি সব ওই আমার অপটিমাইজ সিভিতে। মানে এইটাই আর কি, মানে ইউনিভার্সিটিতে পড়লে যে শুধুমাত্র এই ক্লাস করলাম চলে আসলাম, জিনিসটা এরকম না। ইউনিভার্সিটি বড় ভাইদের সাথে একটা সম্পর্ক রাখতে হবে, অ্যালামনাইদের সাথে সম্পর্ক রাখতে হবে। তখন যে আসলে বিষয়টা হয় কি, যে এখনও যখন দেখা যায় যে কোনো একটা কোম্পানিতে যদি দেখা যায় যে কিছু লোক লাগবে, যেমন আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স বলি, যে বাংলাদেশে বিভিন্ন বড় বড় পজিশনে আমাদের ভার্সিটিতে তো বড় ভাইরা আছে, তো সবার আগে নক দিবে যে আচ্ছা এই তোর কি করার কাছে পরিচিত আছে, আমাদের ভার্সিটির হইতে হবে কিন্তু পরিচিত আছে কিন্তু, ছোট ভাই দেখ, থাকলে আমাকে দে। মানে তারা কিন্তু চাচ্ছে যে তাদের ভার্সিটির ছোট ভাইকে কিন্তু তার কোম্পানিতে নিতে আর কি। তো ওইসব বড় ভাইদের সাথে যদি কমিউনিকেশন থাকে আর আমার যদি নিজের স্কিল থাকে, দুইটা কিন্তু ম্যাচ হয়ে গেলে কিন্তু ওখানে ইন্টারভিউ ডাক পাওয়া কিন্তু সহজ হয়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা মিস করে ফেলে, যে অ্যালামনাইদের সাথে একটা ভালো একটা সম্পর্ক রাখে না। তো এটাও তোমার একটা ভালো একটা স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়। আমি মনে করি যে শুধু স্কিলড হলেই তো হয় না, নিজেকে মার্কেট করা, যে আমি এটা জানি, এটা তো আমার মানুষ পর্যন্ত জানাতে হবে, বা অফিস মানে এই অফিসের লোকজন পর্যন্ত জানাতে হবে যে আচ্ছা আমি এটা জানি। তো ওই পাথগুলোর মধ্যে এটা আসে, যে আমার বড় ভাইদের সাথে কমিউনিকেশন করা, বা মানে যাতে আমি রেফার্ড হতে পারি, যে আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, যে যেমন ধরেন আমি ফাইট্রন জার্নিতে এই ব্যাপারটা তো আমার হয়েছেই, আর প্লাস যখন আমি লার্নিং এর মধ্যে থাকি তখন মানুষজন বিভিন্ন জিনিস শেয়ার করে, তো আপনি ধরেন একটা কনভারসেশন হচ্ছে অনেকের মধ্যে, আপনি কিছু জানেন না, আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন না। তো আপনি যখন কিছু কিছু জিনিস জানবেন, আপনি দু একটা কথাবার্তা বলবেন বা এরকম হবে, বা আপনার কোনো মানে বলবেন যে ভাই আমি এই বিষয়টা কাজ করছি, বা আমাকে করছে এটা শিখাইছে, তো তখন আপনার পার্টিসিপেট করা সহজ হয়ে যায় কোথাও একটা। আর হচ্ছে যে যদি বলি যে মানে ওভারঅল তোমার ধরো একটাই তোমার এই কোর্সের জন্য কাউকে রেফার করতেছো আর কি, এরকম একটা ঘটনা বললা আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি যখন 3rd ইয়ার 2nd সেমিস্টার থেকে 4th ইয়ার 1st সেমিস্টার দিকে পড়ি, তখন একটা ছেলে মানে ইন্টারমিডিয়েট ওর শেষ, ও হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি হবে সিএসসি ডিপার্টমেন্টে একটা ইউনিভার্সিটিতে। সো আমার এক ফ্রেন্ড তো ওকে বলছে যে আচ্ছা মানে ও হচ্ছে ফান্ডামেন্টাল শিখতে চায়, তো আমি ওকে তো 2-2.5 মাসের মতো আমি শিখিয়েছি। তো আমার মানে বাসায় এসে পড়ে যেত, তো তাকে কম্পিউটারে প্রোগ্রামিং করানো বা লুপ বা বেসিক যে ধারণাটা খুব সুন্দর মতো, প্লাস কোন কোন জায়গায় ও হচ্ছে প্রবলেম সলভ করতে পারবে বা ওর বেসিকগুলো ক্লিয়ার করতে পারবে এরকম। সো তার কয়দিন আগে ও হচ্ছে আমার মানে রিসেন্টলি ও করার পরে আমাকে বলছে দাদা আমার তো ভালোই হচ্ছে, মানে যতটুকু শিখিয়েছিলেন, কিন্তু এখন পরবর্তীতে কী করবো এরকম। তো আমাকে 2টা কোর্সের লিঙ্ক পাঠাইছে যে ভাই দাদা এটা নিব না এটা নিব, একটু বলেন। আমি বলি যে দেখো তোমাকে অনেস্টলি বলি, আমি হচ্ছে ফাইট্রনটাও ছিল ও 2টা লিঙ্কের মধ্যে, ওটাও ছিল, তো এটাতে আমি ক্লাস করেছি। তো ফাইট্রনের কিন্তু আবার মানে এরকম করা যাবে না যে আমার ক্লাসের পাসওয়ার্ড ওকে দিয়ে দিলাম, কারণ ভিডিওতে পুরোই নিজেরই থাকে বা এরকম, যাই হোক। তো এরপর আমি ওকে বললাম যে তুমি কি করতে চাও প্রথমত, তখন ও বললো যে আমার যাতে একাডেমিকটাও ভালো হয়, আমি একটু কম্পিটিটিভ প্রোগ্রামিংও করতে পারি, বা আমার হচ্ছে পরবর্তীতে জব পেতে যাতে সুবিধা হয়। তখন আমি ওকে বললাম যে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আমি নিজে সাজেস্ট করি যা সেটা হচ্ছে তুমি ফাইট্রনটা করো। কেন ওর প্রশ্ন যে কেন করবো বা এরকম। তো ওকে বললাম যে প্রথমত বেসিক্স তো তোমার যা আছে তা একটু ক্লিয়ার হবে,
জব প্লেসমেন্টের যেই সাপোর্টটা, এটা তোমার জন্য সবচেয়ে ভালো, কারণ ও মোটামুটি জলদি জব পাওয়ার একটা আছে। আমি বললাম যে তোমার জন্য এটা খুবই বেটার, এটা খুবই ভালো হবে যে তুমি করে দেখো। এবং তখন আপনাদের ব্যাচ 9-এর এনরোলমেন্ট চলে। তো তারপর ও বললো যে ঠিক আছে, তাহলে আমি ভর্তি হয়ে দেখি। এবং ওর সাথে যে গতকালকেও কথা হলো, তো ওকে বললাম যে ব্যাচ মানে কোর্স কেমন চলতেছে, বলে দাদা খুবই ভালো, আমি সবসময় সময় দিতে পারি না, কিন্তু যা বুঝতেছি তা খুব ভালো। পড়ছে কিনা? না, ও পিছিয়ে পড়ে না এখনো। ফোন কল থাকতো, আমি ওকে এটাও বলেছি যে আমি পিছিয়ে পড়েছি, তারা হচ্ছে আমাকে এইভাবে কিভাবে কোর্সের ফ্লোতে আসা যায়। তো তারপর ও আরেকটা জিনিস বললো যে মানে একটা টপিক আমরা কি করি, তো ইউটিউবে বা টিউটোরিয়াল যখন আমরা দেখি এত বড় একটা ভিডিও দিয়ে রাখে, তখন ধৈর্য থাকে না। তো ফাইট রানিং কি হয়, ধরেন যে আপনার একটা মডিউল দিল, ওটারই 7-8টা ভাগ থাকে, ছোট ছোট 10-15 মিনিটের ভিডিও থাকে। তো আমি খুব রিল্যাক্সে বুঝলাম, এই নোটটা করলাম, দেখলাম আচ্ছা ওকে। একটা জিনিস দেখার পর যখন শেষ হয় মনে হয় এটা শিখতেছি, এটা ডোপামিন রিলিজ হয়, একটু হয় আর কি। তো ওইটা আর কি ওই সেন্স থেকে আসলে করা এটা। তারপর আবার ধরেন বাকিটা দেখলাম। তো একদিনে আমার মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও হলো, তো সবই ক্লিয়ার। কারণ যখন ভেঙে ভেঙে দেখানো হয় তখন একদম ডিপলি যাওয়া যায়। শুধু বলে গেলাম যে আচ্ছা এইভাবে হয় বা এটা হয়, তা না। তো আমাদের জন্য এটা খুব ভালো, বিশেষ করে যারা আমরা মোটামুটি মানে খুব বেশি স্মার্ট স্টুডেন্ট না, তাদের জন্য খুবই বেটার একটা ব্যাপার। বলে দিও তাকে যে সাথে ফ্লোতে থাকে, নাহলে পিছায় গেলে কিন্তু তাকে আবার ফোন করে ঝামেলা করতে হবে। তাকে আমার স্টোরি শেয়ার করেছি এবং সে বুঝতেছে যে আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ আতুরুজ্জামান। আমরা একেবারে শেষের দিকে লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি অডিয়েন্সের জন্য তোমার যদি কোনো অ্যাডভাইস থাকে। তো যারা মানে এই ফিল্ডে, তো আমার খুব একটা এক্সপিরিয়েন্স এখন হয়েছে তা না, তবে আমার যে লার্নিং জার্নি বা জব ক্র্যাক করার যেই মানে স্ট্র্যাটেজি, এটা যদি বলি, আমি মনে করি প্রথমত নিজের কনফিডেন্ট থাকো। নিজের কনফিডেন্সের উপরে কিছু নয়। আমি একটা ভাইভা বোর্ডে গিয়েছি বা আমি একটা রিটেন এক্সাম দিব, আমি যদি নিজের উপর বিশ্বাস না করতে পারি যে আমাকে দ্বারা হবে, তাহলে তো অপরপক্ষ এটা খুব ইজিলি বুঝতে পারবে যে ইন্টারভিউ নিবে আমার, যে আচ্ছা ঠিক আছে কনফিডেন্ট না। তো সবাই না ওই কনফিডেন্সটা চায়। দ্বিতীয়ত হচ্ছে যে নিজের লার্নিং প্রসেসে প্রতিদিন ছোট ছোট স্টেপে হলেও নতুন কিছু শিখো বা শিখতে থাকো, প্র্যাকটিসে থাকো, শিখতে থাকো, কখনো গ্যাপ দিবা না। যেমন আমরা দেখি কোড ফোর্সেসে বলুন বা লিড করে বলুন, না স্ট্রিক থাকে যে প্রতিদিন কোর্সগুলো করতেছে, ক্লাসগুলো বা প্রবলেম সলভ করতেছে, সবুজ কালার হচ্ছে একটা, এটাই হচ্ছে। এই জিনিসটা শুধুমাত্র কালার করার জন্য না, যে আমি নিজেও শিখতেছি, এটা নিজে যখন ভিজুয়াল দেখতে পারবো যে আচ্ছা আমার তো হচ্ছে, তাহলে আমি আর আজকে বাদ দেবো কেন, আজকেও করি। ঠিক আছে, এই জিনিসগুলো করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে নিজের লার্নিং জার্নিতে এআইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে হবে। বর্তমানে তো এখন যেমন ক্লড এসে গেছে, আমি চাইলেই মানে এমনও হয়ে যায় যে ওয়েবসাইটও ধরেন যে মানুষ বানিয়ে ফেলতেছে এরকম, কিন্তু আলটিমেটলি লাভ হবে না। আগে যেটা বললাম যে রাজমিস্ত্রি না, আমার হইতে হবে ইঞ্জিনিয়ার, আর এআইকে রাজমিস্ত্রি বানাইতে হবে, যে আমি ডিজাইন করে দেব, তুমি ওই অনুযায়ী তুমি ইট বালু সিমেন্ট দাও। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, যে সৎ থাকাটা জরুরি। কীরকম? নিজের কাছে সৎ থাকা। আমি কোনো ফাঁকিবাজি করতেছি না নিজে, সেই জিনিসটা যাতে আমি জানি, বা আমি যদি ফাঁকিবাজি করেও থাকি তাতে আমার একটা গিল্ট হয়ে পড়ে যে না এরকম তো করা উচিত হয় না, তাহলে আমি যাই। যেমন যে এআই দিয়ে অ্যাসাইনমেন্ট করা, এই জিনিসটা খুব খুব খারাপ হবে নিজের জন্য। যে ধরো তুমি ধরা পড়লা না, কিন্তু তোমার নিজের লার্নিং কিন্তু কিছু হচ্ছে না। এরপর এই জিনিসটা তোমাকে পরবর্তীতেই হবে, কারণ তুমি তো ইন্টারভিউ বোর্ডে তো আর এআই ইউজ করতে পারবে না, তখন কী হবে? তো তখন এই জিনিসগুলো দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে সবসময় মানে কমিউনিকেশন বা সিনিয়র যারা আছেন তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে কনস্ট্যান্ট, যে ভাই ইন্ডাস্ট্রিতে কী চলতেছে। আমি ফার্স্ট ইয়ারে থাকতে ইন্ডাস্ট্রি যেরকম ছিল, ফোর্থ ইয়ারে থাকতে এরকম নাই। এআই এসে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। তো আমি যদি খালি এটা ভাবি যে এআই তো চাকরি খেয়ে দিচ্ছে, তাহলে আমি এখন আর পড়াশোনা করে কী করবো, সেটা করা যাবে না। এআইকে কীভাবে মাস্টার করা যায়, এই জিনিসটার দিকে খেয়াল করা উচিত। আর আমি আরেকটা জিনিস আমি পার্সোনালি খুব করি, যে নিজের উপর কনফিডেন্স তো আছেই, সবসময় নিজের বাবা মার দোয়া আশীর্বাদ সবার দরকার পড়ে। তো তাদেরই ছাড়া আসলে ভালো কিছু করা খুব কষ্ট হবে। দেখবেন যে যারা ভালো করে জীবনে, তাদের সবার উপরে তার নিজের বাবা মার একটা অন্যরকম দোয়া আশীর্বাদ আছে। এবং আমি পার্সোনালি ফিল করি যে বাবা মা হচ্ছে তাদের পুণ্যের ফলগুলো আমরা পাই, আর আমাদের পাপের ফলগুলো তারা ভোগ করে।
রিয়েল লাইফে এরকমই হয়। আমি যখনই নিজে রেজাল্ট খারাপ করেছি আমার দোষেই করেছি, কিন্তু তাদের কিন্তু মানে ধরেন যে এটাতে ইফেক্ট পড়তেছে, বা আমি হয়তো আত্মীয়স্বজন বলতেছে যে কি ব্যাপার পলা তো খারাপ করলো, এবং শুধু আত্মীয় স্বজন না, যেমন নিজেদের একটাই থাকে, একটা আশা থাকে এরকম। কিন্তু যখনই আমি ধরেন কোনো বিপদে বললাম, তো তখনই আমার বাবা বা মা তারা হয়তো বা এমন কোনো সময় কারোর সাথে যোগাযোগ বা মানে তাদের কোনো হেল্প করেছে, তারা আমাদের হেল্পে আসতেছে। তো এটা কিন্তু মানে সন্তানরা পায়। তো তাদের দিকে তাকিয়ে হলেও আসলে সবসময় উচিত যে নিজের বেস্টটা ট্রাই করা, যে মানে শুধু নিজের কথা না, আমার পরিবার, আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজন বা আমার নিজের কাছের লোকেরা কি করতেছে, তাদেরকে কিভাবে আমি আরো বেটার ফিল করাতে পারি, এই জিনিসটা যদি কেউ মাথায় রাখে, আমি মনে করি যে তার কখনো সেটা হবে না যে আমি তো মোটিভেশন পাচ্ছি না, তারাই বড় মোটিভেশন আমার জন্য। ওকে, থ্যাংক ইউ তুর্য ভাই। তো আমরা পডকাস্ট একবার শেষে চলে আসছি। তো এখান থেকে আসলে কি লার্নিং একটু শর্ট করে বলে দিন। নাম্বার 1 বিষয় হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই একটা স্ট্র্যাটেজিক হইতে হবে। র্যান্ডমলি আমি জবের জন্য অ্যাপ্লাই করতেছি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, এরকম যাতে না হয়। অবশ্যই হচ্ছে গিয়ে যেই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতেছি ওই কোম্পানি ওয়াইজ হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া, ওই অনুযায়ী সিভি প্রিপেয়ার করা, এবং ইন্টারভিউতে যাওয়ার আগে একটু জেনে নেওয়া যে আসলে কি কি হইতে পারে, মানে তারা আসলে কি লেভেলের এক্সাম নেবে, কোন কোন টাইপের কোশ্চেন হইতে পারে, সেগুলো একটু জেনে রাখা। এটা আসলে ইন্টারভিউতে বা জবে যে এক্সামগুলো হয় সেগুলো করতে ভালো করতে হেল্প করে। নাম্বার 2 হচ্ছে গিয়ে লার্নিংয়ের ক্ষেত্রে আমি পিছায় যেতে পারি, কোনো ব্যাপার না, সে হয়তো বা আমি ফ্লোতে থাকবো না, অথবা হচ্ছে গিয়ে আমি অনেক দিন পিছিয়ে গেছি, কিন্তু কন্টিনিউয়াসলি জার্নিটা অল্প হলেও কন্টিনিউ রাখা, অথবা আমি 4-5 ঘন্টা সময় না দিতে পারলে 1-2 ঘন্টা সময় দিই প্রতিদিন, যাতে করে আমি কিছুটা হলেও শিখতে পারি। 3 নম্বর বিষয়টা হচ্ছে গিয়ে হেল্প নেওয়ার মানসিকতা, যে আমি যদি কোনো কিছু না পারি তাহলে আরেকজনের কাছ থেকে হেল্প নিয়ে ওটা শিখে ফেলি। আমি এই ইউগোতে না থাকি যে আচ্ছা আমি যদি এটা না পারি মানুষ কি বলবে, তো কোশ্চেন করাটা যাতে না কমাই। যে কোনো জায়গায় যেখানে থাকি না কেন লার্নিংয়ের জায়গাতে যদি কোনো সাপোর্ট পাই অবশ্যই সেখানে সাপোর্ট নেওয়া, কোশ্চেন করে যেগুলো শুধু শিখে ফেলা, যাতে করে হচ্ছে গিয়ে আমি পিছায় না যাই। লাস্ট বিষয়টা হচ্ছে গিয়ে যে নিজের সাথে সৎ থাকা, ফাঁকিবাজি করা, এআইয়ের হেল্প নিয়ে এক্সাম দেওয়া, বা হচ্ছে গিয়ে ভালো মতো কোনো কিছু টপিক না শিখে আমি এআইকে ইউটিলাইজ করে কোনো একটা কিছু করে ফেলা, যেটা আসলে লং টাইমের জন্য ঠিক না। আগে নিজে আসলে ঠিক যেটা আমাদের তুর্য ভাই বলতেছিল যে আমার ইঞ্জিনিয়ার হইতে হবে, সো আমার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট থাকতে হবে, আর রাজমিস্ত্রির কাজটা আসলে এআইকে দিয়ে করতে হবে আর কি। সো এটা হচ্ছে মোটামুটি আজকের পডকাস্টের লার্নিং ছোট্ট করে বলে দিলাম। তো আশা করি এই পডকাস্টটা সবার উপকারে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো একটা নতুন পডকাস্টে নতুন গেস্টের সাথে। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।